সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1168তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ছেলে মামুনের জীবনের কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল বিয়ের কথা বলে ঢাকাতে এনে প্রেমিকাকে বিক্রি করে দেয়। বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশালের প্রত্যন্ত গ্রাম থেকে কোনো এক মেয়েকে এনে রাজধানী ঢাকা শহরে বিক্রি করে এক প্রেমিক। এই গল্পটা কলিজা কাঁপানো চরম কষ্টকর এক বরিশালের প্রত্যন্ত এলাকার করুণ বাস্তব জীবনের গল্প। বন্ধুগণ, একটা কথা বলি, দুনিয়াতে আমরা সবাই না প্রিয় মানুষটাকে বুঝতে পারি, তবে কি জানেন, হারিয়ে ফেলার পরে। আমরা সবাই দাঁত হারিয়ে ফেলার পরেই দাঁতের মর্যাদা দিই। প্রিয় মানুষটা যখন আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা হাউমাউ করে চিল্লাই, কাঁদি, কিন্তু মানুষটা যখন আমাদের সাথে থাকে তখন তাকে সর্বোচ্চ অসম্মান, অপমান এবং অবহেলা করি। হৃদয় কাঁপানো বরিশালের ভাই মামুনের জীবনের বাস্তব গল্পটা আমি আশা করব আপনার প্রত্যেকে আমার মুখে শুনুন এবং গল্প শেষে মামুনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মামুন হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার ছোট 2টা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 বোন 2 ভাই। আমাদের পরিবারটা বরিশাল শহর থেকে অনেক দূরে কোনো এক প্রত্যন্ত গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন কৃষক। আমার বাবা আগে প্রবাসী ছিলেন। বহু বৎসর আমার বাবা আরবের মাটি সৌদি আরবে ছিলেন, কিন্তু অনেক বৎসর সৌদি আরবে থাকার পরেও আমার বাবা তেমন কোনো আয় উন্নতি করতে পারেনি। আমার বাবা একটু সহজ সরল এবং বোকা টাইপের একটা লোক। আমার আব্বা অতটা চালাক মানুষ না। আব্বু তখন অনেক বছর সৌদি আরব থেকে কোনো কিছু করতে না পেরে একেবারে আমার আব্বা সৌদি আরব থেকে চলে আসে। আমার আব্বা যখন সৌদি আরবে গিয়েছিল, আমার আব্বুর সাথে ওই সময় যারা সৌদিতে ছিল তারা সবাই অনেক বেশি টাকার মালিক হয়েছে, অনেক ব্যবসা বাণিজ্য করেছে, জায়গা সম্পত্তি কিনেছে, অনেক বড় লোক। কিন্তু আমার বাবা বহু বছর সৌদি আরবে ওই আমলে থাকার পরেও তেমন কিছুই করতে পারেনি। আব্বু বাড়িতে চলে আসে এবং বাড়িতে আসার পরে আব্বু বাড়িতে কৃষি কিছু জমি জামা কিনে এবং ওইগুলো দিয়ে আমার বাবা মোটামুটিভাবে চলতেছিল। ফসল ফলায়, ফসল বিক্রি করে মানুষের সাথে এমনি অমনি করে তখন পরিবারটা চলতেছে। আর আমার আব্বু বিদেশে ছিল বলে ছোটোবেলায় আমি আসলে খুব বেশি পরিমাণে দুষ্ট ছিলাম। খুব বেশি পড়াশোনার প্রতি আমার কোনো মনোযোগ ছিল না। আমি সবার সাথে দুষ্টমি করতাম, ফাইজলামি করতাম, শয়তানি করতাম। এবং ছোটোবেলায় আমি শুধুমাত্র ক্লাস 5 পর্যন্ত পড়ি। ক্লাস 5-এর পরে আমি যখন ক্লাস 6-এ ভর্তি করানো হয়, ওই স্কুলটা ছিল আমাদের এলাকা থেকে অনেক দূরে আমাদের হাই স্কুল ছিল, কারণ আমাদের এলাকার আশেপাশে তেমন কোনো একটা প্রাইমারি স্কুলে আছে, কোনো হাই স্কুল নাই। তো হাই স্কুল আমাকে অনেক দূরে ভর্তি করাইতো, ওইখানে আমি তখন যাইতাম। তো পারিবারিক অভাব থাকার কারণে আমার আব্বা তখন দেশে চলে আসে। আব্বু দেশে চলে আসার পরের কথা বলতেছি। পরে আমি আম্মুরে বললাম যে আমাকে একটা সাইকেল কিনে দাও, আমাকে সাইকেল কিনে দাও। আম্মু আমাকে সাইকেল কিনে দেয়নি এবং সাইকেল না দেওয়ার কারণে ক্লাস 6-এর বয়সে, ক্লাস 6-এ পড়া অবস্থায় আমি তখন স্কুলে যাওয়া বন্ধ করে দিই এবং স্কুলে আমি আর যাই না। আম্মুর সাথে রাগ করে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়ে, আব্বুর তখন অভাব থাকে, তখন আমি বন্ধু বান্ধবের সাথে বাইরে বাইরে ঘুরে বেড়াই, দুষ্টামি করি, শয়তানি করি। এরকম করতে মোটামুটি আমি অনেকটাই বড় হয়ে যাই। এবং তখন পর্যন্ত আমি বাড়ির বাঁশ বিক্রি করতাম, হাঁস মুরগি বিক্রি করতাম, আম্মুর কাছ থেকে ডিমা চুরি করে নিয়ে বিক্রি করতাম এবং আমার ভাই বোনদেরকে মায়ের এটারে ওদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে যেতাম। একটা বেকার ছেলের জীবনে যা পরিমাণে দুষ্টমি করা দরকার আমি সর্বোচ্চটা করতাম। কাউরে মানতাম না, কাউরে মূল্যায়ন করতাম না, কারো কোনো কথা শুনতাম না, কারণে অকারণে মানুষের সাথে ঝগড়া করতাম, মানুষের বিনষ্ট করতাম এবং চিন্তায়, ডাকাতি, চুরি এগুলো তো আমি করতামই। এরকমভাবে তখন আমার সময়গুলো কাটতেছে। এমন করে কাটতে কাটতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যায়। বড় হয়ে যাওয়ার পরে আমাদের এলাকার আমাদের গ্রামে পার্শ্ববর্তী গ্রামের এক লোক আছে, ওনার নাম হচ্ছে আজাদ মুন্সি। তখন রমজান মাস আসে, রমজান মাসের কথা বলতেছি। আজাদ মুন্সি রমজান মাসের আগে শবে বরাতের রাতে তো আমরা তখন চিন্তা করছি, আমরা তো সব দুষ্ট পোলাপাইনগুলো একসাথে ছিলাম। তো ভাবলাম যে শবে বরাতের রাতে আমরা একটা আপনার খাসি চুরি করব। ওই আজাদ মুন্সির একটা খাসি আছে, একটা না, ওনার বেশ কয়েকটা খাসি আছে। তো ভাবলাম যে ওনার ওখান থেকে আমরা শবে বরাতের রাতে একটা খাসি চুরি করে জবাই দিয়ে সারা রাতে আমরা খাবো, মজা করব। এরকম পাঞ্জাবি, পায়জামা এবং টুপি পরে আমরা তখন খাসি চুরির উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভাই যখনই খাসি চুরি করার জন্য গেলাম, দেখলাম ওনার খাসিগুলো উনি যেখানে রাখে বাড়ির সামনে, এবং বাড়ির সামনে একটা লাইট দিয়ে রাখছে।
অনেক বড় আকারের একটা লাইট। ওই লাইটকে মানে ওই লাইটের কারণে আমরা খাসিটা চুরি করে আনতে পারি না, মানে ওইদিকে যেতে পারি না। অনেক বড় করে লাইট জ্বলতেছে, এইদিকে যাওয়া যায় না। সবাই মিলে চেষ্টা করতেছি ঢোকার জন্য, বাট ঢুকতে পারতেছি না। এমন করতে করতে আমরা সারা রাত পর্যন্ত খাসি চুরির পরিকল্পনা করি, বাট সাহস করে ওই লাইটের আলোতে কেউই যায় না। আর ওনার বাড়িটাও ছিল রাস্তার পাশে। দেখা যায় ওখান থেকে খাসি চুরি করে আনতে গেলে রাস্তা দিয়ে যদি কেউ হেঁটে যায় লাইটের আলোতে দেখবে। এমন করতে করতে ওই রাতটা কেটে গেল, আমরা ওই রাতে আর পারলাম না। এবং এর পরের রাতে একইভাবে আমরা আবারও মানে ওই খাসি চুরি করার জন্য আবারও ওনার ঘরের দরজায় গেলাম, বাট ওই দিনও আমরা সক্ষম হলাম না। মানে ওনার বাড়ির সামনে দুই পাশে দুইটা লাইট জ্বালা রাখছে, অনেক বড় লাইট। এবং ওনার বাড়িতে আবার উনি মোটামুটি অনেক পয়সাওয়ালা লোক ছিল, বড় লোক ছিল। ওনার বাড়িতে আবার আইপিএসও ছিল। কারেন্ট চলে গেলে যে লাইট বন্ধ হয়ে যাবে এরকম না, কারেন্ট চলে গেলে ওনার বাড়িতে লাইট জ্বলতো। মানে উনি ওই সময় গ্রামের মধ্যে আইপিএস ব্যবহার করে, এত বড় লোক মানুষ ছিল। অ্যান্ড এরপরে দেখা গেল কি যে এরকম করে অনেকগুলো রাত কেটে যায়, আমরা আসলে ওখান থেকে চুরি করতে পারি না। এই করতে করতে একদিন দেখি রাস্তার পাশে দিয়ে আমাদের এলাকায় একটা মাদ্রাসা ছিল, ওই সময় একটা মাদ্রাসা বানানো হয়েছে। ওই মাদ্রাসা থেকে অনেকগুলো মেয়ে আসতেছে। তো অনেকগুলো মেয়ে আসতে আসতে মানে আমি কিন্তু দেখতে শুনতে মাশাআল্লাহ অনেকটা ভালো ছিলাম, এবং অনেক বেশি মানে স্বাস্থ্য মানে আমার লম্বা ছিলাম, ফর্সা ছিলাম, হ্যাংলা ছিলাম, মানে সুদর্শন একটা ছেলের মতো ছিলাম। তো এরকম করে অনেকগুলো মেয়ে যখন মাদ্রাসা থেকে আসতেছে, ওইখানে একটা মেয়ে বলে বসে যে ভাই আপনি গ্রামে না ঘুরে সিনেমাতে চলে যান, আপনাকে সিনেমার নায়ক মানে সিনেমার নায়কের মতো লাগে। অ্যান্ড এই যে কথা বলার পরে আমি তখন আমার সাথে যে বন্ধুগুলো ছিল ওরে জিজ্ঞেস করলাম, কী রে এটা কি? বলে ভাই এটা তো আরশি বলছে। আমি বললাম আরশিকে? বলে আজাদ মুন্সির মেয়ে। এটা বলার পর আমি তখন বললাম কারণ কি, এই মেয়ে আমার এটা বললো কেন? বলে তোমার নায়কের মতো লাগে তো এই জন্য তোমাকে নায়ক বলছে। কথাটা শুনে না আমি একটু হাসি দিলাম, প্রথমে একটু হাসি দিলাম এবং এরপরে আবারও হাঁটতে শুরু করলাম। ওই মুহূর্তেই পিছন থেকে আমার একটা বন্ধু আমাকে বলে বসলো যে মামুন একটা কাজ করবি নাকি? আমি বললাম কী কাজ? বলে বন্ধুরে আমার কাছে মনে হয় যে ওই আজাদ মুন্সির মেয়ে আরশি মনে হয় তোরে পছন্দ করে। সাথে আমার আরেকটা বন্ধু বলে উঠলো, পছন্দ না করলে কি এভাবে ডিরেক্টলি বলে যে আপনি এখানে না থেকে গ্রামে না থেকে সিনেমাতে চলে যান, আপনাকে সিনেমার নায়কের মতো লাগে? তো আমি বললাম যে তোর কাছে কী মনে হয়? এটাই বলছে, মানে আমারে পছন্দ করে? বলে পছন্দ করে। তাই আমি বললাম আমারে পছন্দ করলে সমস্যা কি ভাই? প্রেম করতে টাকা লাগে, আমার কাছে তো টাকা পয়সা নেই, আমি প্রেম করবো কেমনে? আর আরশির চেহারাও অত সুবিধার না, আমি জানি আজাদ মুন্সির মেয়ে এটা দেখতে কালো, এই মেয়ের সাথে কি আমি প্রেম করবো নাকি? আমার এক বন্ধু তখন আমাকে বলে বসে, বন্ধু প্রেম কর, প্রেম করলে একটা সুবিধা আছে। আমি বললাম সুবিধা? কিছু সুবিধা? বলে এই মেয়ের লগে যদি প্রেম করস তাহলে মেয়ের বাড়ির মানে মেয়ের আব্বুর যে খাসি আছে ওইখান থেকে আমরা খাসি চুরি করতে সুবিধা হবে। আমি বললাম যে ওইখান থেকে খাসি চুরি করতে সুবিধা হবে কীভাবে? আমার বলে আরে কোনো না কোনোভাবে যদি এই মেয়ের সাথে প্রেম করা যায়, মানে মেয়ের সাথে ভালোবাসা যায়, এবং এরপরে টেকনিক্যালি এই মেয়েকে ঘরের বাইর করবে এবং মেয়েকে দিয়ে বাড়ির সামনে যে লাইটগুলো আছে লাইটগুলো অফ করাবে, এবং ওই মেয়ের সহযোগিতায় আমরা খাসি চুরি করতে পারবো। আমি বললাম ধুরো বোকা, এই মেয়ের যদি আমরা বলে দিই আমরা ওদের ঘরে খাসি চুরি করবো, তাই এই মেয়ে আমার সাথে প্রেম করবে? আমার বন্ধুরা বলতেছে আরে বেটা তুই তো বুঝিস না, এই মেয়েরে বলতে যাবি কেন? মেয়েরই দিয়া ঘরের লাইট বন্ধ করে মেয়েরই নিয়ে তুই এক কোনায় প্রেম করবি, আর এদিক দিয়ে আমরা খাসি চুরি করবো। আমি বললাম তাহলে কি এই মেয়ে আমার সাথে প্রেম করবে? বলো প্রেম করবে। এবার বন্ধুবান্ধব সবাই আমাকে সাহস দিল, এবং সবার সাহস পাইয়া আমি তখন চিন্তা করলাম যে আরে বুদ্ধিটা তো খারাপ না, এই বুদ্ধি যদি কাজে লাগানো যায় তাইলে তো মোটামুটি এই মেয়ের সাথে প্রেম করতে পারবো, এবং এবার থেকে খাসি চুরি করা যাবে। শুধুমাত্র খাসি চুরি করার উদ্দেশ্যে আমি তখন এই মেয়ের সাথে মানে প্রেম করার জন্য রাজি হই। এর পরের দিন মেয়েরা যখন মাদ্রাসায় যাচ্ছে, আমি ওদের ওই মাদ্রাসার ওইদিকেই একটা জায়গার মধ্যে দাঁড়ায় আছি। পরে সব মেয়েগুলো একসাথে যাচ্ছে, আমরাও ছেলেরা 3-4 জন দাঁড়িয়ে আছি। আমরা বকাটে আর কি, মানে গ্রামের যে বকাটে ছেলেগুলো হয় না, ওই বকাটেদের মধ্যে আমি একজন। পরে মেয়েগুলো যাইতেছে, আমি তখন ডাক দিয়ে বললাম এখানে আরশিকে, মানে বোরকা পরে আছে তো মুখোশ চেনা যায় না। পরে আরশি দাঁড়াইছে। আরশি কিন্তু এমনি দেখতে শুনতে অতটা ভালো না হলেও অনেকটা লম্বা ছিল, স্বাস্থ্য অনেক ভালো ছিল। পরে আমার বলে আমি আরশি। আমি বললাম তোমার সাথে আমার একটু কথা আছে, বাকি সবারই চলে যেতে বলো। বাকি মেয়েরা বলতেছে না আমরা আরশিরে রেখে যাবো না। আরশি তখন বলতেছে আরে সমস্যা নাই, উনি তো আমাদের গ্রামেরই ছেলে, তোরা যা, আমি একটু কথা বলি। এরপরে মেয়েরা সবাই চলে গেল। আমি আমার বন্ধুদেরকে বললাম যে তোরা একটু সাইডে যা। পরে বন্ধুরা সাইডে গেল পর আমি মেয়েটারে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, আপনি আমাকে এই কথা বললেন কেন? পরে বলে কি বলছি? আমি বললাম বললেন আমি নাকি দেখতে অনেক সুন্দর, আমি যাতে গ্রামে সময় নষ্ট না করে সিনেমাতে ঢুকে যাই, সিনেমায় কাজ করি, এটা কেন বললেন? পরে আমাকে বলে আয়নায় কখন আপনার চেহারা দেখছেন, বডি দেখছেন? আমি বলি না তো দেখি নাই। বলে আয়নায় প্রথমে নিজের চেহারা আর বডি দেখেন, এরপর আমাকে জিজ্ঞেস করেন। আমি বললাম না ঠিক আছে বলেন না, আপনিই বলেন। এরকম করে আপনি বলতেছি। ও তখন বলে কি আপনি কী মনে করেন আমি আপনার অনেক বড় হব? আমি আপনার অনেক ছোট, আমাকে তুমি করে বলেন। আমি বলছি ঠিক আছে তাহলে তুমিই বলো যে আমাকে এটা কেন বলছো। আমাকে বলে
আপনি দেখতে অনেক সুন্দর, অনেক হ্যান্ডসাম। আমাদের গ্রামে আপনার মতো এরকম কোনো হ্যান্ডসাম ছেলে নাই, আপনাকে দেখতে একদম সিনেমার নায়কের মতো লাগে। এই জন্যই বলছিলাম যে গ্রামে সময় নষ্ট না করে আপনি সিনেমাতে ঢুকে যান, সিনেমায় কাজ করেন। আমি তখন বললাম, তা আমাকে যে দেখতে এতটা ভালো লাগে, আমারই বিয়ে করবা? এমনিই বলতেছি। অ্যান্ড বলার পরে মেয়ে তখন হাসতেছে, আইসা বলে, এই যে কী যে বলেন না। এটা তখন হাইটা চলে যাচ্ছে। আমি পিছন থেকে ডাক দিলাম, আর দাঁড়াইলো না। আমি আমার বন্ধুদেরকে আইসা বললাম, বন্ধু মনে হয় কিছুটা পজিটিভে আছে। ওরা বললো, আরে পজিটিভে তো থাকবে, এই মেয়ে বললো না যে তুই দেখতে সুন্দর, এরপরে আর পজিটিভের বাকি আছে কি? তাই ঠিক আছে, তাহলে চেষ্টা চালিয়ে যায়। এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন অলওয়েজ এই মেয়েটার পিছনে শ্রম দিয়ে থাকি। মাঝে মাঝে তার মাদ্রাসার সামনে তার সাথে কথা বলি। এই করতে করতে আমার এক বন্ধুরই দিয়া তার ডিরেক্টলি হচ্ছে একটা চিঠি লিখে পাঠায়, এবং চিঠি পাঠানোর পরে ও আমার বন্ধুর মাধ্যমে চিঠির উত্তর আমাকে দেয়, এবং উত্তরে সে আমাকে ভালোবাসার কথাটা বলে। অল্প সময়ের ভিতরে ওই আরশি মেয়েটার সাথে আমার তখন প্রেমের সম্পর্ক শুরু হয়। আমার এই মেয়েটার খুব ভালো লাগে, মানে এত ভালো লাগে বলার মতো না। আর এই ভালো লাগাটা শুধুমাত্র খাসি চুরি করার জন্য। এইভাবে কয়েকদিন তার সাথে রিলেশনে থেকে আমি একদিন বলতে চাচ্ছি, আমরা তো প্রেম করি, ভালোবাসি। তখন কিন্তু আমি সরাসরি ওর সাথে কথা বলতাম। ওই মাদ্রাসায় যাওয়ার সময় এখানে একটা তাল গাছ ছিল অনেক বড়, আমি তাল গাছের নিচে দাঁড়ায় থাকতাম, ও বাকি মেয়েগুলোরা পাঠাই দিত, এবং পাঠাই দিয়ে ওই তাল গাছের নিচে দাঁড়ায় দাঁড়ায় আমার সাথে প্রেম করতো। তো কথা বলতে বলতে ওই দিন আমি তারা বলতেছি, আসি মানে আমরা তো দিনের বেলায় কথা বলি, জানো রাতের বেলায় না আকাশে অনেক সুন্দর চাঁদ ওঠে, অনেক ভালো লাগে। তা তুমি যদি রাতের বেলায় বেরিয়ে আসো, আমরা দুজনে একটু প্রেম প্রীতি করতে পারি খোলা আকাশে চাঁদের নিচে। ও আমার বলা, আমার আব্বাকে তো চিনেন, আমার আব্বা হচ্ছে আজাদ মুন্সি, আমি মুন্সি বাড়ির মাইয়া। যদি কোনোদিন আমার আব্বা জানতে পারে যে আমি এরকম কোনো ছেলের সাথে রাতের বেলায় দেখা করছি, আমার আব্বা আমাকে 1 কোপ দিয়ে 2 টুকরা করে ফেলবে। আমি তখন বললাম, ধুরো, ভালোবাসতে না সাহস লাগে, সাহস ছাড়া ভালোবাসা হয় না। তোমার যদি সাহসই না থাকে, তাহলে তুমি কেমন ভালোবাসার মানুষ বলো তো? ভালোবাসা মানুষকে জয় করতে হলে বুকে হিমালয় পরিমাণে সাহস থাকতে হবে। সামান্য বাসা থেকে বেরোতে পারবা না, তাহলে তো তুমি আর আমাকে বিয়ে করবে না। ও আমাকে বলে, না না না, আমি তো তোমাকে অবশ্যই বিয়ে করব। তাই আমি বললাম, ঠিক আছে, যদি বিয়েই করো তাহলে তুমি আজকে বাসা থেকে বেরোইবা। ও আমাকে বলে, যদি ধরা খেয়ে যায়? আমি বলে, ধরা খাবো না, তোমার আমি একটা টেকনিক শিখিয়ে দিই। তুমি বাসা থেকে বেরোয়ার সময় তোমাদের বাসার সামনে যে 2টা বাতি আছে, এই 2টা বাতি অফ করে দিবা, এবং এই 2টা বাতি বন্ধ করে তারপর তুমি আসবা, দেখবে তুমি ধরা খাইবা না। ও আমাকে বলে, আরে বাতি অফ করলে তো আব্বু মানে বুঝে যাবে। আমি বলি, দূর, তোমার আব্বু বুঝবে না। তুমি অনেক রাতে 2টা-3টা বাজে বেরোবা, আমি তোমাদের বাড়ির পিছনে যেয়ে কুকুরের মতো করে ডাক দিব, এবং কুকুরের মতো করে ডাক দিলে পরে তুমি ঘর থেকে বেরোবা, আর বেরোয়ার সময় অবশ্যই ঘরের বাতিগুলো বন্ধ করে আসবা, তা না হলে তোমার আব্বু কিন্তু বুঝে যাবে, তুমি বেরোয়ার সময় দেখে যাবে। পরে আমার বলা, আচ্ছা ঠিক আছে। ওই রাতেই আমি আমার বন্ধুবান্ধব সবাইকে রেডি করে রাখলাম যে ঠিক আছে তোরা রেডি থাক, ওদেরকে সব কিছু বললাম, ওরাও ওই দিন প্রস্তুতি নিল। রাত্র আনুমানিক ঠিক 2:30 থেকে 3টার মতো বাজে। ওদের ঘরের পিছনে গিয়ে আমি তখন কুকুরের মতো ঘেউ ঘেউ করে 2টা শব্দ করলাম, এবং শব্দ করে কিছুক্ষণ পরে দেখলাম ওদের বাড়ির সামনে যে 2টা বাতি আছে, মুহূর্তের মধ্যে বাতি 2টা বন্ধ হয়ে গেল, এবং বাতি বন্ধ হয়ে যাওয়াতে আমি বুঝে গেলাম যে আমার পাখি শিকার হয়ে গেছে। আস্তে আস্তে করে ও ঘর থেকে বের হয়ে ওদের ঘরের পিছনে যেখানে আমি দাঁড়িয়ে আছি ওইখানে আসতেছে। মুহূর্তের মধ্যে আমি আমার বন্ধুদেরকে সিগন্যাল দিলাম, যা তোরা এবার অপারেশনে চলে যা। আমার বন্ধুরা এবার অপারেশনের জন্য ঘরের সামনে চলে গেল। ওরে আমি তখন ঘরের পিছনে ডাইকে আনছে, আইনা প্রেম করতেছি, ভালোবাসতেছি। এরকম করতে করতে আমার বন্ধুরা মনে হয় খাসি চুরি করা হয়ে গেছে। ওরা মেন রাস্তা দিয়ে যাচ্ছে, এবং যাতে যাতে এরকম টর্চ লাইটের আলো মারতেছে, মানে আমাদের এদিকে যখন মারতেছে। আমি তখন বললাম, একটা কাজ করো আরশি, তুমি তাড়াতাড়ি চলে যাও, আমাদেরকে মনে হয় কেউ ফলো করছে। এটা বলার পর ও তখন ঘরের দিকে দৌড় দিল, মানে দৌড় দিয়ে ঘরে চলে আসছে। আমি তখন আমার বন্ধুদের কাছে গিয়ে দেখি জোড়া খাসি, মানে 2টা নিয়ে আসছে। আমি বললাম, ওই বেটা 2টা আনলি কেন? 2টা কি আমরা খাইতে পারবো? বলে, বেটা একটা খাবো আর একটা বিক্রি করবো। আমি বললাম, খাসি বিক্রি করলে ধরা খেয়ে যাবো। বলে, ধরা খাবো না, সাইফুলের সাথে পাঠাই দিব। সাইফুল ভোরে ওর নানার বাড়িতে নিয়ে যাবে, কারণ ওর নানার বাড়ি আমাদের এলাকা থেকে অনেক দূরে। ওর নানার বাজারে ওইখানে হাট আছে, আর আগামী দিন হাট, ও হাটে নিয়ে বিক্রি করবে। তো রাত অনেক হয়ে গেছে। এর মধ্যে আমরা কী করলাম, এই গ্রাম থেকে চলে গেছি পাশের আরেকটা গ্রাম, আমার এক বন্ধুর বাড়িতে। ওইখানে আমরা রান্নাবান্না সম্পন্ন করলাম, এবং রান্নাবান্না সম্পন্ন করে ওইখানে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিছি। এবং ঘুমটি আমি আর ঘুম থেকে উঠতে পারি নাই, ওইখানেই ঘুমিয়ে পড়ছিলাম, এবং দিনের প্রায় 12:30 থেকে 1টা বাজে ঘুম থেকে উঠছি। তো এরই মাঝে আমার বন্ধু সাইফুল করলো কি, যে একটা খাসি ছিল ওইটা নিয়ে আমার বন্ধু চলে গেছে ও নানার বাড়িতে বিক্রি করার জন্য। 3টার দিকে ও খাসি বিক্রি করে আসছে। আসার পরে খাসি বিক্রির টাকা দিয়া বন্ধুবান্ধব সবাই মিলে মজ মাস্তি করার জন্য বরিশাল শহরে চলে গেলাম। বরিশাল শহরে ঘুইরা টুইরা মজা মাস্তি করার পরে আমার আর ওই আরশির কথা মনে নাই, আরশির কোনো প্রেম ভালোবাসাও কিছু আমার মনে নাই। এরকম করে কয়েকটা দিন কাটার পরে একদিন হঠাৎ করে রাস্তার মধ্যে আমার আরশির সাথে দেখা, মানে মাদ্রাসা যাওয়ার পথে। আমাকে দেখে ও ডাক দিছে, এই মামুন এদিকে আসো, 2বার ডাক দিছে। পরে আমি আসছি, বললাম কী হয়েছে? বলো, আচ্ছা তোমার কী হয়েছে বলো তো। আমি বললাম, আচ্ছা শুনলাম তোমাদের নাকি খাসি চুরি হয়েছে। বলে, আমাদের খাসি চুরি হয়েছে? আমাদের খাসি তো তুমি চুরি করছো, এমনি আমারে বলে।
আমি বললাম ধুরো, তুমি এটা কী বলো, আমি তোমাদের খাসি চুরি করবো মানে? তুমি কি আমরা চোর মনে করো নাকি? বলে না, যদি চুরি না হবা তাহলে আমার সাথে চুরি করলা কেন? আমি বললাম কই, কোথায় চুরি করলাম? আমাকে বলে ভালোবাসার অভিনয় করে আমার মনটা চুরি করে নিয়ে গেলা। এরপরে রাতে আমাকে ঘর থেকে বের করা বন্ধু বান্ধবদেরকে দিয়া খাসি চুরি করাইলা, কেন করাইলা? আমি বললাম এই শোনো, তুমি না আমাকে ব্লেম দিও না, উল্টাপাল্টা কথা বললো না। আমি খাসি চুরি করছি মানে? আমাকে বলে অবশ্যই তুমি খাসি চুরি করছো, তা না হলে আমার আব্বা আজকে এত বছর ধরে খাসিগুলো পালে কোনোদিনও খাসি চুরি হয় না। যেদিন আমি তোমার সাথে দেখা করার জন্য বাইরে গেলাম এবং সেদিন তুমি আমাকে বের করে নিয়ে গেলা, ঘরের বাতি অফ করাইলা, সব কিছু ঠিক করাইলা, তাহলে সেদিন কেন খাসি চুরি হবে? আমি ওরে বলতেছি দেখো তোমাদের বাড়ির বাতি বন্ধ দেখছে তো, চোরাটা মনে হয় রাস্তা দিয়ে যাওয়ার সময় চুরি করে নিয়ে গেছে। ও আমারে বলে দেখো আমার কাছে না খবর চলে আসছে, কাদের বাড়িতে খাসি খাইছো সেটাও আমি জানি। তা আমি তোমাকে ভালোবাসি এই জন্য আমার আব্বুকে বলি নেই, তা না হলে কিন্তু আমি ঠিকই আব্বুকে বলে দিতাম। আমি বলি দেখো আরশি, তুমি যেহেতু জেনেই গেছো কাদের বাড়িতে খাসি খাইছি, তাইলে তোমার আব্বারে আর বলার দরকার কি বলো? আমাকে বলে এই জন্যই তো বলি নাই, তোমারে ভালোবাসি। তা তুমি আমাকে একটা সত্যি কথা বলবা, এবং কথাটা বলার পরে আমি আর তোমাকে বিরক্ত করব না, জাস্ট আমাকে একটা কথা বলবা। আমি ঠিক আছে বলবো। ও আমারে বলে তুমি কি তাহলে শুধুমাত্র খাসি খাওয়ার জন্য আমার সাথে রিলেশন করছো? তুমি খাসি খাবে এই জন্য আমার সাথে প্রেমের অভিনয় করছো খাসি চুরি করার জন্য? আমি তখন বললাম দেখো, যদি সত্যি কথা বলতে চাই তাহলে হ্যাঁ, আমি আসলে খাসি চুরি করার জন্যই তোমার সাথে প্রেমের অভিনয় করছি, আর আমি না তোমাকে ভালোবাসি নাই। আমাকে বলে এটা না আমি নিজেও বুঝতাম যে তুমি আসলে আমাকে ভালোবাসো না, কিন্তু এরপরেও কেন যে আমি বোকার মতো তোমার সাথে রিলেশন করে গেছি বা তোমার সাথে কথা বলে গেছি, আমি এটা নিজেও বুঝতে পারি নাই। অ্যান্ড একটা মানুষ আরেকটা মানুষকে ভালোবাসলে না কিছু জিনিস বোঝা যায়, বাট আমি আমার মাঝে তোমার মাঝে আমাকে নিয়ে কোনো ভালোবাসা দেখি নাই। তো আচ্ছা যাই হোক, তুমি ভালো থাকো, আমি তোমাকে বিরক্ত করবো না। আজকের পর থেকে তুমি তোমার মতো করে চলো, আমি আমার মতো করে চলি। এই কথা বলেও তখন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এবং এরপর থেকে আমি আর আরশি মেয়েটার সাথে কথা বলি না। কয়েকদিন পরে আমার বন্ধুরা আমার বলতেছে কিরে মামুন, এখন যদি আরশির সাথে কথা বলস না, কী হয়েছে? আমি তখন বললাম যে দেখ বন্ধু, আমি এই মেয়েটার সাথে কথা বলি না, এমনি এমনি ও আমার সব কিছু জেনে গেছে। পরে আমার বন্ধুরা সবাই বলতেছে আরে বেটা, এই মেয়েটা অনেক ভালো, মেয়েটা হয়তো দেখতে একটু কালো, কিন্তু কালো হইলেও না মেয়েটা সত্যিকার অর্থে অনেকটা ভালো। কারণ মেয়েটা যদি ভালো না হইতো তাহলে দুইটা খাসি চুরি করছস, মেয়ে অবশ্য তার বাবার কাছে বলে দিত, এবং তুই মেয়ের সাথে চিট করছিস, মেয়ের সাথে প্রতারণা করছিস, এবং প্রতারণা করার পরেও এই মেয়ে তার পরিবারের কাছে বলে নাই। তার মানে এই মেয়েটা তোকে খুব বেশি ভালোবাসে, আর এরকম ভালোবাসা মানুষ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। তুই মেয়েটারে কষ্ট দিস না, মেয়ের সাথে তুই রিলেশনটা কন্টিনিউ কর। আমি বললাম দেখ বন্ধু, আমার এই প্রেম ভালোবাসা এগুলো ভালো লাগে না, আমাকে দিয়ে না প্রেম প্রীতি এগুলো হবে না। বন্ধুরা আমার বলতেছে না না না, মেয়েটা অনেক ভালো, এই মেয়েটার মনে কষ্ট দিলে আল্লাহও সহ্য করবে না, তুই মেয়ের সাথে রিলেশনটা কন্টিনিউ কর। সবাই যখন আমার এইভাবে ধরলো, ধরার পরে আমি তখন করলাম কি, তার কয়েকদিন পরে একদিন ওদের ওই মাদ্রাসার সামনে গিয়ে দাঁড়াইছি, এবং ওই দিনও আমাকে দেখে মনটা অনেক খারাপ করে আসে, মুখটা অনেক কালো করে আসে, নিচের দিকে তাকে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। এবার আমি ডাক দিলাম আরশি, ও আরশি একটু দাঁড়াও। পরে বলতেছে হ্যাঁ কী বলবেন বলেন। আমি বললাম আরশি, আমি না ওই দিন একটা মিথ্যা কথা বলছি, ওই মিথ্যাটার আজকে সত্য বলতে চাচ্ছিলাম। পরে আমার বলে কী মিথ্যা বলছেন? আমি বললাম ওই দিন যে তুমি আমাকে জিজ্ঞেস করছিলা যে আমি তোমার সাথে খাসি খাওয়ার জন্য প্রেম করছি কি না, আমি যে বলছি হ্যাঁ এটা আসলে মিথ্যা। ও বলে তাহলে কোনটা সত্যি? আমি বললাম সত্যি হচ্ছে এইটা, যে আমি আসলে খাসি খাওয়ার জন্য তোমার সাথে রিলেশন করি নাই, তোমার আমার ভালো লাগে এই জন্য তোমার সাথে রিলেশন করছি। আমাকে বলে এখন যেটা বলতেছেন এটাও কি সত্যি, এটা কি সত্যি বলতেছেন? আমি তখন নিচের দিকে তাকে আমি বলি যে না, এটা সত্যি বলি নাই। আমাকে বলে তাহলে কোনটা সত্যি? আমি বললাম সত্যি হচ্ছে এইটা, যে তোমার সাথে ওই দিন কথা বলার পরে আমার বন্ধুদের সাথে আমি কথা বলছি, আমার বন্ধুরা আমারে বললো তুমি অনেক ভালো, তোমাকে ঠকানো ঠিক হবে না, এই জন্য আমি তোমাকে সত্যিকার অর্থে এখন থেকে ভালোবাসতে শুরু করছি। আমাকে বলে এই যে একটা সত্যি কথা এখন বললা না, এই সত্যি কথাটা বলার কারণে না আমি তোমারে মাফ করে দিলাম, আমি তোমারে ক্ষমা করে দিলাম। আমাদের খাসি চুরি করছো ওটা তো আমি তোকে ক্ষমা করলাম, এবং আমার সাথে চিট করছো এটা তো আমি তোকে ক্ষমা করে দিলাম। আচ্ছা ঠিক আছে, এবার নিজে কিছু একটা করো, আমার সাথে রিলেশন করলে তো আর আমাকে বিয়ে করতে পারবো না। আমার আব্বা তো আর এরকম কোনো বেকার ছেলের কাছে আমাকে বিয়ে দেবে না। আর ভালো করেই জানো আমার অনেক ভালো ভালো বিয়ের প্রপোজাল আসতেছে, তা তোমার মতো একটা ছেলের কাছে আমার আব্বা আমাকে কখনোই বিয়ে দেবে না। আমাকে বিয়ে করতে হলে এভাবে চুরি, বদমাইশি, দুষ্টামি সব কিছু ছেড়ে একটা ভালোর পথে আসতে হবে, একটা ভালো রাস্তায় আসতে হবে, এবং একটা ভালো রাস্তায় আসলে পরেই না তুমি আমাকে বিয়ে করতে পারবা, অন্যথায় আমার পরিবার কখনোই তোমার কাছে আমাকে বিয়ে দেবে না। আমি সেদিন তারে বললাম আরশি, আমি তোমাকে ভালোবাসি, এবং অতীতে যা করা তা কিছু করছি, বাট সত্যি হতে এখন থেকে আমি তোমার সাথে থাকবো, আমাকে তাহলে নিজে কিছু একটা করার জন্য চেষ্টা করো। তো আমি ভাবলাম যে নিজে আসলে কি করবো, আমাদের সংসার ওই সময় ওইভাবেই চলতেছে। আমার ছোট দুইটা বোন আছে এবং একেবারে ছোট একটা ভাই আছে। আমার আব্বা কৃষি কাজ টাজ করে পরিবার চালাতে অনেক কষ্ট হয়ে যায়, আমার আব্বা চালাতে পারে না। তো যার কারণে আমি তখন করি কি, বিভিন্ন জায়গায় কাজের জন্য যাই।
তো যেহেতু অনেকটা মানে বেকার ছেলেদের সাথে ঘুরতাম, চুরিদারি করতাম, ডাকাতি করতাম, চিন্তাই করতাম, এজন্য আসলে কেউ ভালো কারো দোকানে আমাকে কাজও দেয় না, দোকানেও কাজ দেয় না, ভালো কোনো কাজ খুঁজতে গেলেও ভালো কোনো কাজ পাওয়া যায় না। এরকম করে বিভিন্ন জায়গায় কাজ খুঁজে বেড়াইতেছে, বাট কোথাও কোনো কাজের সন্ধান পাই না। ওই মুহূর্তে আমি আর চুরিদারি করি না, বন্ধুদের সাথেও মিশি না। তো চুরিদারি যেহেতু করি না, বন্ধুদের সাথেও মিশি না, তখন তো আমার হাত খরচের টাকা আমি আর পাই না। হাত খরচের জন্য তো টাকার প্রয়োজন, আমি তো আর তখন টাকা পাই না। অ্যান্ড ওই সময়টাতে আরশি তখন আমাকে টাকা দিত, আমার হাত খরচের জন্য আমাকে টাকা দিত, এবং আমাকে চলার জন্য আমাকে টাকা দিত। মানে ও আমার চলাফেরা করার জন্য সব সময় টাকা পয়সা দিত, এবং বলতো যে আমি কয়দিন তোমাকে টাকা দিয়ে রাখবো, তুমি নিজের পায়ে কিছু একটা করো এবং নিচে কিছু একটা করার জন্য চেষ্টা করো, এভাবে তো জীবন চলতে পারে না, এভাবে তো জীবন কাটতে পারে না, তুমি নিজে নিজে কিছু একটা করার জন্য চেষ্টা করো। আমাকে সবসময় এগুলো বলতো। তাই আমি বলতাম আচ্ছা ঠিক আছে, আমি করবো, তুমি টেনশন করো না, আমি অবশ্যই ভালো কিছু করব, ভালো কিছু আমি করার চেষ্টা করতেছি, ট্রাই করতেছি। অ্যান্ড এই কথাগুলো আমি আর এইভাবে বলে যাই, ও আমার সাথে মানে একমত, আমার সাথে সুর মিলায়। অ্যান্ড এরকম করে করে আমি তখন করি কি, একদম একটা চাকরি পাই ইটের ভাটাতে, মানে ইট খোলাতে একটা চাকরি পাই, এবং ওই ইট খোলাতে আমি কয়েকদিন কাজ করি, ভাই আমি একদম কালো হয়ে যাই, না আমাকে চিনা যায় না। এবং আরশি আমাকে দেখে বলতেছে তোমাকে চিনাই যায় না, তুমি একদম কালো হয়ে গেছো, তোমার চেহারা অনেক নষ্ট হয়ে গেছে, তুমি ইটভাটায় কাজ করতে পারবা না। অ্যান্ড এই পর্যায়ে আমাকে বলে একটা কাজ করো, আমার আব্বা তো বিদেশে লোক পাঠায়, মানে আরশির বাবা আজাদ মুন্সি কিন্তু আবার বিদেশে টুকিটাকি লোক পাঠায়, এবং উনি কিন্তু একজন আদম ব্যবসায়ীও। তা আমারে বলতেছে নাহলে আব্বুর সাথে কথা বলো, আব্বুর সাথে কথা বইলা দেখো না, আব্বু তোমার একটা ভালো বিষয়ের ব্যবস্থা করে দিলে তুমি বিদেশ চলে যাও। আমি বললাম দেখো আমি তো, তুমিই তো বলতে পারো তোমার আব্বুরে। ও আমার বলে ধরু তোমার কি মাথা খারাপ নাকি, আমি যদি আমার আব্বুরে বলি তাহলে আব্বু সন্দেহ করে ফেলবে না, আব্বু তো তখন ভাববে যে তোমার সাথে আমার রিলেশন আছে, এই জন্য তুমিই বলো, আমার বলার প্রয়োজন নাই। এবং বলে টলে কোনোভাবে দেখো আব্বুকে পড়াইতে পারো কি না, আমি জানি আব্বুর কাছে ভালো ভালো দেশের বিষয় আছে, তো আমার আব্বু চাইলে তোমাকে একটা ভালো বিষয় দিতে পারবে, তুমি দেশের বাইরে চলে যেতে পারবা, এবং এভাবে তোমাকে আর জীবন কাটাতে হবে না, কষ্ট পেতে হবে না। আমি বললাম হ্যাঁ তুমি এটাও ঠিক বলছো, আচ্ছা ঠিক আছে আমি তোমার আব্বুর সাথে কথা বলবো। পরে কিছুদিন পরে আমি একদিন ওর আব্বুর সাথে বাজারে দেখা হয়, দেখা হইলে পরে সালাম দিয়ে বললাম কাকা আপনি তো বিভিন্ন গ্রামের ছেলেদেরকে, গ্রামের ছেলেদেরকে বিদেশে পাঠান, এরকম অনেক খোঁজখবর পাই, অথচ আপনার গ্রামের ছেলে বেকার হয়ে রাস্তায় ঘুরে বেড়াইতেছে, আপনি আমাদেরকে কোনো কাজের সন্ধান করে দেন না, আমাদেরকে একটা কাজের সন্ধান দিলে কি হয়। পরে বলতেছে কী কাজ করবি তুই, কী কাজ খুঁজতেছিস। আমি বললাম না আপনি তো অনেক লোকেরই বিদেশ পাঠান, তা আমারই বিদেশ পাঠিয়ে দেন না। পরে আমার বলে তুই বিদেশ যাবি, আমি বললাম বিদেশ যাব। বলে তাই তোর বাপের আমার কাছে পাঠাইস, এই কথা আজাদ মুন্সি বলতেছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে আব্বারে পাঠাইলে আপনি একটা বিষের ব্যবস্থা করে দিবেন। উনি বলো আমি একটা বিষের ব্যবস্থা করে দিব, তোর আব্বুর আমার কাছে পাঠাইস। পরে আমি বাড়িতে গেছি, বাড়িতে গিয়ে পরে আব্বুরে তখন বললাম যে আব্বা এইভাবে বাড়িতে বসে বসে থাকি, মানুষে খারাপ বলে, আগে পোলাপানির সাথে চলাফেরা করতাম, এখন এটাও করি না, একটু ভালোর পথে চলে আসছে, অনেক অনেক ধরনের কথা বলে। তো আমার কাছে খবর আসছে ওই আজাদ মুন্সির কাছে নাকি কয়েকটা ভালো ভালো বিষয় আছে, আজাদ মুন্সি নাকি কোন কোন দেশের ভালো ভালো ভিসা পাইছে। এখন অনেকেই বলতেছে যে আজাদ মুন্সির কাছে ভিসা আছে, তাই আমি চিন্তা করতেছি আমি আজাদ মুন্সির সাথে কথা বলছি, এখন তুমি যদি একটু কথা বলে একটা ভালো ভিসার ব্যবস্থা করে দিতে আমি বিদেশ চলে যেতাম। এইভাবে দেশে বেকার থাকতে, বেকার খাটতে আর ভালো লাগে না, কারণ আমার কাছে অনেকটা খারাপ লাগে, আমি বিদেশ যেতে চাই। এটা বলার পরে আমার আব্বা তখন বলতেছে যে তুই যে বিদেশ যাবি, এখন বিদেশ গিয়ে কাজ করবি। আমি বললাম কাজ করবো না কেন, অবশ্যই কাজ করব। আমার আব্বা বলে দেশে বব করে ঘুরে বেড়ার, দেশে কোনো কাজ করস না, তো বিদেশ গিয়ে যে কাজ করবি তার কি নিশ্চয়তা আছে। পরে আমি বললাম না আব্বা আমি বিদেশ গিয়ে কাজ করব, এক ভালো মানের কাজই করব। তুমি, আমার বোন তখন বলে হ্যাঁ আব্বু বিদেশ পাঠাই দিন, এটা ভালো হবে, কারণ ভাইয়া দেশে বন্ধুবান্ধবের সাথে মিশে নষ্ট হয়ে গেছে, বিদেশ গেলে কাজ কাম করবে, বিদেশ গেলেই ভালো থাকবে, বিদেশে পাঠাই দেন। আমার বোনও যখন এইভাবে আব্বুকে বলে, আব্বু তখন রাজি হয়, এবং এর পরের দিনে দুপুরবেলা আব্বু তখন আজাদ মুন্সির বাড়িতে যায়। আমি তখন আরশিরে ফোন দিয়া বলে আরশি আমার আব্বা যাইতেছে এমনি এমনি, আমার বলে হ্যাঁ সমস্যা নাই আসুক। পরে আব্বা গেল, আব্বা গিয়ে আজাদ মুন্সির সাথে কথা বললো, কথাবার্তা বলার পরে আজাদ মুন্সি তখন বলল যে সৌদির ফ্রি ভিসা আছে ওনার কাছে, সৌদি আরবের ফ্রি ভিসা আছে। তারপর ওই সময়টাতে আপনার সৌদির ফ্রি ভিসার অনেক দাম, মানে আপনার 12-13 সালের দিকে মানে সৌদির যে ফ্রি ভিসাগুলো এগুলোর ভাই প্রচুর দাম ছিল, এখন হয়তো এতটা দাম নাই। ওই সময় একটা সৌদির ফ্রি ভিসার দাম 7 লাখ 8 লাখ, মানুষ 10 লাখ টাকা দিয়েও সৌদিতে গেছে। এবং তখন কিন্তু সৌদিতে প্রচুর পরিমাণের কাজের চাহিদা ছিল, অনেক টাকা ইনকাম করা যাইতো। পরে উনি আমার আব্বারে বললো যে 7 লাখ টাকা লাগবে, আমার কাছে একটা ফ্রি ভিসা আছে সৌদি আরবের, ফ্রি ভিসায় কাজ করবে, অ্যান্ড যদি পারেন এটা নিতে পারেন, আপনার ছেলের সাথে কথা বললেন। এই কথা বলার পরে আব্বা তখন বাড়িতে আসছে, আইসা আব্বা আমারে বললো এই ঘটনা। আমি বললাম আব্বু সমস্যা নাই, আমি তাহলে ফ্রি ভিসায় যাবো, আমি ওখানে গিয়ে কাজ করব, কাজ খুঁজে কাজ করব।
আমার আব্বা বলতেছে তুই কোনো ভাষা জানিস না এবং তুই হচ্ছিস একেবারে নতুন, তোরে কাজ কে দিবে? আমি তো ওইখানে ছিলাম, আমি জানি ওইখানে ভাষা না জানলে কোনো খাওয়া নাই, আগে ভাষা শিখ। আমি বললাম আব্বা তা তুমি আমারে পাঠিয়ে দাও, আমি চলে যাই। আমার আব্বা বলে না না, আমি এত ভালো বিষয়ে পাঠাবো না, আমি তোর কোনো কোম্পানি বিষয়ে পাঠাবো, সৌদিতে পাঠাবো কোনো একটা কোম্পানি বিষয়ে। আমি ওই আজাদ বাইরে বলে আসছি যদি কোনো কোম্পানি বিষয় পায় যাতে আমার দে, আমি তোরে পাঠাবো, তুই পাসপোর্ট কর। আমি আব্বারে বললাম যে আব্বা আমি পাসপোর্ট করবো, ঠিক আছে, তা পাসপোর্টের টাকা দাও। পরে আব্বার কাছ থেকে পাসপোর্টের টাকা নিয়ে পাসপোর্ট করলাম, ইমিডিয়েটলি পাসপোর্ট করলাম। আমার আব্বা আমার পাসপোর্টের জন্য যেই টাকা দিল, আমি আরশির কাছ থেকে আরও একটু টাকা নিলাম, টাকা নিয়ে পাসপোর্টটা ইমিডিয়েটলি করলাম, মানে দ্রুত পাসপোর্ট করলাম। কারণ হচ্ছে বা এদিক দিয়ে আরশির জন্য ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতেছে এবং কখন আরশির বিয়ে হয়ে যায়, ভালো ভালো বিয়ের প্রস্তাব আসতেছে, কখন ওর বিয়ে হয়ে যায়। আমি তো ভাই এই টেনশনে আছি, বিয়ে হয়ে গেলে তো আমি বাঁচবো না। ওই সময়টাতে কিন্তু আমি ওর অনেক ভালোবাসি, মানে অনেক ভালোবাসি। এরপরে আমার আব্বা তখন টাকা দিল, আরশির কাছ থেকে টাকা নিয়ে তখন পাসপোর্ট বানাইছি। এই পাসপোর্টটা নিয়ে আব্বুর সাথে শুরু করছি, আব্বা আমি ফ্রি ভিসায় যাব, আমার এই ফ্রি ভিসাটায় পাঠাও, আমি ভালো করতে পারবো, তোমার টাকা আমি পরিশোধ করে দেবো, ঋণ পরিশোধ করবো। আমার আব্বা একটা কথাই বলে, কোম্পানি ভিসা পাঠাইলে 2-3 লাখ টাকা দিয়া বা 4 লাখ টাকার মধ্যে পাঠানো যাবে, এখন ডাবল লাগতেছে। তুই ওখানে গিয়ে কাজ পাবি না, তুই বাসা জানোস না, তোরে কেউ কাজ দিব না। আব্বু আমাকে এগুলো বুঝাইতেছে। আমি বলছি আব্বু আমি কাজ পারবো, আমি কাজ পারবো, তোমার কাছে অনুরোধ করে বলতেছি তুমি আমার ভিসা দাও, তুমি এরকমটা কইরো না। এরকম করে আব্বুর কাছে অনুরোধ করতে করতে একটা পর্যায়ে আমার আব্বা তখন রাজি হয়। তো রাজি যে হয়েছে আমার আব্বা, আমাদের কিন্তু নিজস্ব কোনো টাকা পয়সা নাই, মানে আমার আব্বার তো জমানো কোনো টাকাই নেই এবং আমার আব্বার শুধুমাত্র ধানি একটু জমি আছে, অ্যান্ড ওই জমিটা বিক্রি করলেও ভাই 7 লাখ টাকা হবে না। আর এরিমে যে আমার ছোটো যে বোনটা আছে, আমার এই বোনের বিয়ে শাদীর কথাবার্তা চলতেছে, আমার ছোটো বোনকে বিয়ে দিতে হবে, বিয়ের কথা চলতেছে। তো এখন আমার আব্বু বলতেছে আমি যদি এখন জমিটা বেচি, জমিটা বেচলেও তো আমার কাছে তোর ওই বিদেশের টাকা হবে না, মানুষের কাছ থেকে ঋণ করা লাগবে। এর উপরে তোর ছোটো বোনটার বিয়ে, আমি তোর ছোটো বোনটার বিয়ে দেবো কেমন করে? আমি আব্বারে বললাম যে আব্বা তুমি আগে আমার বিদেশে পাঠাও, আমার বোনের বিয়ে দিতে পারবা। আমার বোনের বিয়ে দেওয়াটা অত বড় কিছু না, আমার বোন দেখতে শুনতে ভালোই আছে, আমার বোনেরা কিন্তু দেখতে শুনতে অনেকটা সুন্দর আমার মতোই। আমি বললাম আমার বোনেরা দেখতে শুনতে ভালো আছে, ওদেরকে ভালো জায়গায় বিয়ে দেওয়া যাবে। সো এটা নিয়ে তুমি কোনো টেনশন করো না, তুমি আমার আগে আপাতত বিদেশে পাঠানোর ব্যবস্থা করো। এইভাবে আব্বাকে আমি প্রেশার ক্রিয়েট করি এবং প্রেশারের পরিপ্রেক্ষিতে আমার আব্বা তখন একটা জমি বিক্রি করে, মানে একটাই আমাদের জমি ছিল, জমিটা বিক্রি করে প্রায় আপনার 5.5 লাখ টাকার মতো, 5.5 লাখ টাকার মতো জমি বিক্রি করে এবং বাকি আরও যে টাকাটা ছিল ওই টাকাটা সমিতির কাছ থেকে, মানে সমিতি থেকে লোন নেয় এবং লোন নিয়ে তখন ওই মানে আজাদ মুন্সির সাথে আমার আব্বা কথাবার্তা বলে এবং আজাদ মুন্সির কাছে প্রথমে 2 লাখ টাকার পাসপোর্ট জমা দেয়। 2 লাখ টাকা পাসপোর্ট জমা দেওয়ার পরে এরকম করে ঘুরতে ঘুরতে একটা সময় ভিসা চলে আসে, ভিসা আসে এবং ভিসা আসার পর আমার আব্বা তো অত্যাধিক খুশি হয় যে আলহামদুলিল্লাহ ভিসা আসছে। অ্যান্ড আমি আমার মায়েরে বললাম যে আমি বিদেশ চলে যাই এবং বিদেশ যাওয়ার পরে আমার বোনের আমার নিজের ইনকামের টাকা আমার বোন আমি বিয়ে দিব, এটা বলে তখন আমি সৌদি আরবে চলে যাব। ওই সময় সৌদি আরবে অনেক ভালো চাহিদা ছিল, কাজের চাহিদা। এবার আমি সৌদি আরবে যাই এবং সৌদি আরবে যাওয়ার পরে এয়ারপোর্ট থেকে আমি ভিতরে ঢুকলে পরে মানে ওইখানে মানে যেদিন আমি গেছিলাম ওই দিন মানে আমার আসলে আমি একটু রাগী মানুষ ছিলাম, মানে প্রথম থেকে আমার একটু উগ্র মেজাজ ছিল। তো উগ্র মেজাজ থাকার অবস্থার ভিতর আমাদেরকে খাবার দেয়। আমি তো প্রথম গেছি ভাই, মানে যেদিন গেছি তার পরের দিনের ঘটনা, আমরা খাবার দেয়, খাবার দেওয়ার পরে আমরা সবাই খাইতে বসেন, ইন্ডিয়ান ফোরম্যানটা হঠাৎ করে কোত্থেকে এসে একটা বাঙালিকে গালাগালি শুরু করে, হিন্দি ভাষা। আমি কিন্তু আবার ভালো হিন্দি জানতাম, হিন্দি ছবি টবি দেখতাম, তো আমি আবার হিন্দি ভাষাটা একটু জানতাম। পরে বাঙালির গালাগালি করতেছে, বাঙালির বাড়িও বরিশালেই ছিল। পরে আমি জবাব দিলাম, তুই হিন্দিতে বললাম যে তুই ওরা গালাগালি করস কেন? ওই আমার কাছে আঙ্গুল তুলা বলতেছে এই তুই চুপ কর, তুই নতুন, তুই কি বুঝোস, তুই কথা বলস কেন? মানে কোন একটা কাজের বিষয় নিয়ে ওর সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে, মানে ওইটা খারাপ ব্যবহার করতেছে। আমরা কিন্তু একটা কোম্পানিতে আসছি, মানে সৌদিয়ান একটা কোম্পানিতে আসছি এবং ওই কোম্পানিতে আমি কাজ করবো না, আমি অন্য কোনো কোম্পানিতে কাজ করতে, মানে ফ্রি ভিসা আমার, কিন্তু ওই কোম্পানিতে আসছি ফ্রি ভিসায়, আমি এখন বাইরে গিয়ে কাজ করবো, কোম্পানিতে কাজ করবো না, সৌদিয়ান আমার ভিসা বানাই দিবে। তো ওই কোম্পানির একটা মানে ভাইয়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতেছে। পরে ও আইসা আমার সামনে আমার বলতেছে, মানে খারাপ ভাষা আমার গালাগালি করতেছে। আমি কেন কথা বললাম? ও মনে হয় বাসা থেকেই কোনো না কোনো বিষয়ে রাগ করে আসে, ওর মিজাজ ভালো নাই। এর উপর আমি কেন কথা বললাম? ও আমাকে তেড়ে আসছে মারার জন্য তেড়ে আসতে পরে আমি দাঁড়াইছি, খাইতেছি, তো দাঁড়াই ওর একটা ধাক্কা দিছি, শুধু একটা ধাক্কাই দিছি। ওদেরকে ধাক্কা দেওয়ার পরে ও সৌদিয়ানের যে কী বলছে না বলছে আমি জানি না। এর পরের দিনে সৌদিয়ান কী করলো, আমার ভিসা না কইরাই আমার এয়ারপোর্টে নেওয়া পাঠিয়ে দিতেছে। আমি তো আর হিন্দি মানে আপনার আরবি জানি না। পরে আমি ওরে কথা বলতেছি না, ও আমার আর রাখবেই না। ওরে কী যে বোঝানো হয়েছে ওই ভালো জানে, ওই ইন্ডিয়ান ওরে কী বুঝাইছে আমার আইনাই। ও তখন কী করলো, আমার এয়ারপোর্টে আইনা ও প্লেনে উঠাই দিল। মানে আমি কিছু বুঝতে পারলাম না, আমি দেশে চলে আসছি। এবার দেশে যে আসছি অলরেডি 5.5 লাখ টাকার জমি বিক্রির টাকা এবং বাকিটা ঋণ করে, মানে আরও 2 লাখ টাকার মতো ঋণ করে তারপরে গেছি। আমার বোনগুলোর বিয়ের বয়স হয়ে গেছে, বোনগুলোর বিয়ে দিতে পারতেছি না, এই অবস্থায় ফিরে আসি।
এবং আসার পর আমার আব্বা তখন আজাদ মুন্সির কাছে যায় যে আপনি আমার ছেলেরা পাঠাইছেন, আমার ছেলে ফিরে চলে আসছে, আমার ছেলেরা টাকা দেন। এবার আজাদ মুন্সি সৌদি আরবে কথা বলার পরে আমার পুরো ঘটনা বলে। ওই ফোরম্যান সৌদি আরবের কাছে বলে আমি নাকি ফোরম্যানের গায়ে হাত তুলে এবং আমি নাকি উগ্র মেজাজে আমি নাকি ড্রিঙ্কস করেছি, আমি নাকি নেশাগ্রস্ত, আমি নেশা করেছি। এবং এই কথা বলাতে সৌদিয়ানরে খেপাইয়া দেয়, মানে সৌদিয়ান খেপে যায়। এবং খেপে গিয়ে সৌদিয়ান তখন হচ্ছে মানে ওই ইন্ডিয়ান আরও বলে যে ওরা যদি তুই বাইরে কাজে দেস, ও বাইরে কাজ করে নেশা টেশা করে পুলিশের কাছে ধরা খাবে, এরপরে তুই জেল খাটবি। এগুলো সৌদিয়ানরা বলে তো ভয় তখন নাকি আমরা পাঠাই দেয় এবং আমি ওই ইন্ডিয়ানের গায়ে হাত তুলি। তো আজাদ মুন্সি তখন সবার কাছে বলতেছে যে আমার তো কোনো দোষ নাই, আমি তো ভালো বিষয়ে ওরা পাঠাইছিলাম, ওইখানে গিয়ে মারামারি করছে এবং মারামারি করার কারণে সৌদি ওরে ভিসা না করে দিয়ে ওর দেশে পাঠিয়ে দিছে। মানে এরকম একটা অবস্থা, মানে ভিসা না লাগায় ওরা দেশে পাঠিয়ে দিছে, কারণ আমি মারামারি করছি, এটা নাকি আমার অপরাধ। আমার আব্বা বলে ও মাত্র গেল, ও কিসের মারামারি করছে, আমিও মারামারির কথা স্বীকার করি না ওভাবে। এবং এরকম করতে হতো আমার আব্বা তখন গ্রামের 10 জনরে ডাকে। তো আজাদ মুন্সির কিন্তু অনেক টাকা পয়সা, আমাদের টাকা পয়সার অভাব নাই, অনেক টাকা পয়সা। এবং আজাদ মুন্সি তখন অনেক টাকা পয়সা, তখন সবাই হচ্ছে আজাদ মুন্সিরে ধরে যে না, যেহেতু গেছে মামুন অনেক গরিব মানুষ, জমি জমা বিক্রি করে গেছে, এখনও চলবে কেমন করে, মানে ওরে আপনি কিছু টাকার ব্যবস্থা করে দেন, এভাবে তো হতে পারে না, এটা ওইটা বলে। আজাদ মুন্সি একই কথা বলে যে না, আমি ওরে ভালো বিষয়ে পাঠাইছি, বিষয়ও ঠিক সবই ঠিক, ওইখানে গিয়ে মারামারি করছে, এটা তো আর আমার দোষ না। আর আমি তো এই বিষয় থেকে কয় টাকা লাভ করছি, আমি তো আর অত বেশি টাকা লাভ করিনি যে আমি ওরে দিতে পারবো। আমি বিষয় থেকে লাভ করছি 20-25 হাজার টাকা, আমি ওরে কী দিব? সব টাকাই তো আমি ঢাকা হচ্ছে যেই ট্রাভেল এজেন্সি আছে, আমি এজেন্সিতে সব টাকা জমা দিয়ে দিছি, এখানে তো আমার কাছে কোনো মানে টাকা পয়সা লাইন নেই। এরকম করে করে কথা বলে, মানে একটা অবস্থা এরকম হয়ে যায় যে আজাদ মুন্সি আর আমারে কোনো টাকা পয়সা দিবেই না এবং টাকা পয়সার বিষয়ে উনি কোনো কিছু বলেই না। পরিশেষে আমি তখন আমার মানে বললাম, আরশিরে বললাম, আরশিও তো তখন বিপদে পড়ে গেছে একরকম, মানে খুব বিপদে পড়ে গেছে। আমি তখন আরশিরে বললাম, আরশি তুমি আমার একটা কাজ করো না, আমার তুমি বুঝাও, তোমার আব্বারে তুমি বুঝাও, তোমার আব্বারে তুমি বলো। ও আমার বলা, আরে আমি আমার আব্বারে কী বলবো, আর তুমি ওখানে গিয়ে মারামারি করছো কা, তুমি মারামারি করার কারণেই তো তুমি চলে আসছো, তোমার তো ওখানে গিয়ে মারামারি করতে বলে নাই। আরশি না তখন ওর বাবার পক্ষে কথা বলতেছে। মানে আমি আমার বন্ধুবান্ধবের সাথে তখন চলাফেরা করি, আবার বন্ধুবান্ধবদেরকে বলে, আমার বন্ধুরও আমারে বলতেছে যে দেখ এই আসলে ভালো না, এই মেয়েটাও খারাপ, মেয়ের বাপ যেরকম খারাপ মেয়েও সেরকম খারাপ, এই বাপ মেয়ে একই, তা না হলে কেন তোর এরকম বিপদে ফেলাইলো, তোরে এরকম বিপদে ফেলাইছে, বাপ মেয়ে দুইটাই খারাপ। এখন এরকম করে আমার বন্ধুরা আমায় বোঝাচ্ছে। পরে আমি আরশিরে বলি, আরশি তুমি তোমার আব্বারে একটু বুঝিয়া বলো না, এবং তাহলে তুমি তোমাদের ঘর থেকে কিছু গয়নাগাটি আইনে আমার চুরি করে দাও, আমি একটা কিছু করি, কারণ আমার বোনের অন্তত আমার বোনের বিয়েটা দিই, কারণ আমার যে ছোটো বোনটা ওর অনেক বয়স হয়ে গেছে, ভালো ভালো থেকে বিয়ের প্রস্তাব আসে, কিন্তু 2 জন মানুষ খাওয়াইয়া যে আমি বোনের বিয়ে দিব ওরকম সামর্থ্যটা আমার নাই, যার জন্য আমরা খুব বিপদে পড়ে যাই, মানে খুব বিপদে পড়ি। আরশির কাছে আমি কান্নাকাটি পর্যন্ত করি না, ও আমাকে কোনো টাকা পয়সা দেয় না, ওর কথাই একটা আমার উপর রাগ করে আছে যে কেন আমি মানে এরকমটা করলাম, কেন আমি মারামারি করে বিদেশ থেকে চলে আসলাম, মানে কেন এখন ওর বাবার উপরে দোষ দিতেছি, আমি নিজের দোষে নিজে চলে আসছি, এখন ওর বাবাকে কেন ব্লেম দিতেছি, মানে এরকমভাবেও আমার উপর রাগারাগি করে। তো দেখলাম যে ভাই ওর সাথে কথাবার্তা বলতে 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 একটা পর্যায়ে আমি আর নিতে পারতেছি না, মানে যেদিকে যাই সেদিকে আব্বারও মন খারাপ, ভাই বোনেরাও খারাপ ব্যবহার করতেছে, আমি বিদেশ গিয়ে লক্ষ লক্ষ টাকা মায়ের খেয়ে চলে আসছি, মানে সবার কাছে আমি তখন ঘৃণাত্ম ব্যক্তি হয়ে গেলাম। আর সেও তখন আর আমার সাথে আগের মতো কথা বলে না। পরে রাগ করে একদিন আমি তখন মানে গ্রাম থেকে চলে যাই, মানে আমাদের ওই গ্রাম থেকে আমি তখন ঢাকাতে চলে যাই। ঢাকাতে এক ভাইয়ের মাধ্যমে আমি তখন একটা গার্মেন্টসে চাকরির উদ্দেশ্যে তখন ঢাকাতে যাই, কারণ বাড়িতে পড়ে থাকতে আর পারতেছি না। আমার কাছে মনে আমি যদি বাড়িতে এবার থাকি তাহলে আমি অবশ্যই আমি মানে করে মরে যাবো, মানে ফাঁসি দিয়ে মরে যাবো, বা আমি হার্ট অ্যাটাক করবো। আমি ওদের কথাগুলো আর নিতে পারতেছি না, ওদের ওই অত্যাচারিত কথাবার্তাগুলো, খারাপ ব্যবহারগুলো আমি আর নিতে পারতেছি না, এবং যার কারণে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি নিজের জীবন নিজে দিয়ে দিব, বা আমি এখানে থাকলে আমি আত্মহত্যা করব। এই জন্য আমি তখন বাধ্য হয়ে ওই এলাকা ছেড়ে, মানে আমাদের গ্রাম ছেড়ে আমি তখন চলে যাই। ঢাকাতে এসে এক বন্ধুর মাধ্যমে তখন গার্মেন্টসে চাকরি নেই। গার্মেন্টসে চাকরি করতেছি, অল্প কিছু টাকা বেতন পাচ্ছি, এবং ওই টাকা দিয়ে আমি তখন চলতেছি। এভাবে প্রায় 4 মাসের মতো কেটে যায়, এবং এই 4 মাসে আমার বোনগুলোরে নিয়ে আমাদের গ্রামের মানুষ কত রকমের বাজে কথা বলে, ভাই কত খারাপ কথা বলে, এগুলো শুনি এবং ঢাকাতে বসে বসে কান্না করি। কেন আমি আরশির ফাঁদে পড়ে আরশির বাবারে টাকা দিলাম, আজকে আরশির বাবারে যদি আমি টাকা না দিতাম তাহলে তো আমাকে আমার এই দিনটা দেখতে হতো না, এত অভাব অনটনে থাকতে হতো না। মানে অনেক কান্নাকাটি করি যে আল্লাহ তুমি আমাকে একটা সুদিন দেখাও, আমি তো এই জিনিসগুলো নিতে পারতেছি না। মানে সবসময় আল্লাহর কাছে আমি এগুলো নিয়ে কান্নাকাটি করতাম, আল্লাহকে বলতাম। তো এরকম করে সময়গুলো কাটতেছে, দিন রাতগুলো কাটতেছে। এমন করতে করতে প্রায় 4 মাস পরে, ঢাকায় যাওয়ার 4 মাস পরে হঠাৎ করে আমাদের এলাকার লোকের পোলাপানির মাধ্যমে শুনতে পেলাম আরশির নাকি বিয়ে ঠিক হয়ে গেছে।
আরশির বিয়ে ঠিক হয়ে গেছে এবং এটা শোনার পরে আমার ভিতর খুব খারাপ লাগলো যে আমি কিন্তু আর মোবাইল টোবাইল ব্যবহার করি নাই, মানে আমি সিমটাই চেঞ্জ করে ফেলি। গ্রাম থেকে যাওয়ার পরে আমি সিম চেঞ্জ করে নতুন একটা সিম চালাই এবং আমার ঠিক ঘনিষ্ঠ 2টা বন্ধুর সাথে কথা বলি গ্রামের খোঁজখবর নেওয়ার জন্য। 2টা বন্ধুর সাথে কথা বলি, আব্বা আমার সাথেও কথা বলি না, ভাই বোনদের সাথেও কথা বলি না, শুধুমাত্র 2টা বন্ধুর সাথে কথাবার্তা বলি এলাকার কী খবর, এলাকার আপডেটগুলো নেওয়ার জন্য। এবার ঢাকায় যে 2টা ফোন ব্যবহার মানে ফোন দিয়ে বন্ধুদের সাথে কথা বলে জানতে পারি আরশির নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। তো যেদিন আরশির বিয়ে তার একদিন আগে, মানে ওরাও কিন্তু জানতো না যে মানে ওর বাবা ওর গোপনে বিয়ে দিয়ে দিচ্ছে, ওরা বিয়ের 2 দিন আগে জানতে পারছে। যেদিন জানতে পারছে আমার কিন্তু ওই সময় আর আরশির প্রতি কোনো ভালোবাসা নাই, আমার আরশির প্রতি কোনো মায়াও নাই, কোনো ভালোবাসাও নাই। যতটুকু আছে ততটুকু হচ্ছে রাগ, অভিমান, ক্ষোভ, জিদ, যে ও আমার সাথে কেন এরকমটা করলো, আমার সাথে এত বড় চিটিংবাজিটা কেন করলো, কেন আমার সাথে বেইমানি করলো। মানে প্রচণ্ড রকমের অভিমান ওর উপরে আমার কাজ করতেছে, আমি খুব রেগে আছি ওর উপরে এবং অভিমানের বশবর্তী হয়ে আমি তখন চিন্তা করতেছি ওর এটা করবো ওইটা করবো, মানে এরকম চিন্তা ভাবনা করে একদিন আমি কী করলাম, মানে বিয়ের যেদিন ওর হয়ে যাবে এর আগের দিন দুপুরবেলা আমি ওর কল দিলাম, মানে যেদিন বিয়ে এর আগের দিন দুপুরবেলা কল দিলাম। কল দিয়ে এখন কলটা দিয়ে রিসিভ করছে, ও রিসিভ করে না, আমি যখন বললাম যে আরশি আমি মামুন, এটা বলা মাত্রই না ও হাউমাউ করে কান্না করে উঠছে। তুমি কোথায়, তোমার নাম্বার বন্ধ কেন, তোমার নাম্বার বন্ধ ছিল কেন, চিৎকার করে কান্না করতেছে। আমি বললাম নাম্বার তো বন্ধ থাকবেই, আমি নাম্বার অন করে কী করব। আমার বাপ মামাকে ফোন দিয়ে গালাগালি করে, সবাই আমার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। আমি তোমার কথা শুনে তোমার আব্বাকে এতগুলো টাকা দিলাম আমার আব্বার জমি বিক্রি করে, এখন সবাই বলতেছে যে আমি প্রেমের ফাঁদে পড়ে আমার আব্বাকে আমি রাস্তার ফকির বানিয়ে দিছি। আমার 2টা বোন আছে, আমার 2টা বোনেরও বিয়ে হয় না, আমার 2টা বোনের জীবন নষ্ট। যাই হোক, আমার বোনের জীবন নষ্ট হোক, আমাদের জীবন নষ্ট হোক, আমাদের পরিবার ধ্বংস হোক, তাতে তো কোনো সমস্যা নাই। শুনতে পারলাম আগামী দিন নাকি তোমার বিয়ে। তো যাই হোক, তুমি বসে যে আরও অন্য কারো ঘরে যাবা, তুমি ভালো থাকো, আমার জীবন নষ্ট করছো তো করছো, আল্লাহ তোমার ভালো রাখুক। ও তখন কান্না করে করে বলতেছে তুমি এরকম করে বলতেছো কেন। আমি বললাম বারে তো আমি কীরকম করে বলবো। ও আমাকে বলে তাহলে কি মানে তুমি বোঝাচ্ছ আমি তোমাকে কোনোদিনও ভালোবাসি নাই, কোনোদিনও তোমার প্রতি আমার ভালোবাসা ছিল না। আমি বললাম তা তো ছিলই, কেমন ভালোবাসা ছিল সেটা তো বুঝতেই পারছি। ভালোবাসার ফাঁদে ফেলে নিজের বাবার দালালি করলা, বিশার দালালি করাইলা, নিজের বাবারে বড়লোক বানাইলা এবং আমাকে ভালোবাসার ফাঁদে ফেলে আমার 2টা বোনের জীবন নষ্ট করলা, পরিবার নষ্ট করলা। আজকে আমি ঢাকাতে গার্মেন্টসে চাকরি করি আর তুমি বসে যে অন্য কারো ঘরে যাচ্ছ, তোমার ভালোবাসা দেখলাম না। ও আমাকে বলে মামুন তুমি আমাকে ভুল বুঝতেছো, এটা সত্যি যে তুমি সৌদি আরব থেকে আসার পর আমি তোমার সাথে ভালো করে কথা বলি নাই, তোমার সাথে দুর্ব্যবহার করছি, খারাপ ব্যবহার করছি। তার বড় কারণ ছিল তুমি কেন সৌদিতে গিয়া মারামারি করলা। আমার আব্বা বললো তুমি সৌদি আরবে গিয়া মারামারি করছো এই কারণে তোমাকে ভিসা করে দেয় নাই সৌদি। তো তুমি কেন সৌদি আরবে গিয়া মারামারি করলা, গ্রামে যেরকম করো বিদেশে গিয়েও এরকম করো, এই জন্য আমি তোমার সাথে রাগ করে কথা বলি নাই। কিন্তু আমি তো ঠিক হয়ে গেছিলাম, বাট আমি ঠিক হয়ে যাওয়ার পরে জানতে পারলাম তুমি গ্রাম থেকে চলে গেছো এবং গ্রাম থেকে চলে গিয়ে তুমি তোমার সব কন্ট্রাক্ট বন্ধ করে দিছো। আমি তোমার সাথে যোগাযোগ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি এবং আমি তোমার পরিবারের কাছে পর্যন্ত লোকজন পাঠাইছি যে তোমার কোনো কন্ট্রাক্ট আছে কিনা তোমার সাথে যোগাযোগ করার জন্য। এবং বিশ্বাস করো আমার বিয়ে ঠিক হয়ে যাওয়ার পরেও আমি এমন তোমার ওই পুরনো সিমটা অন করো, দেখো আমি ওখানে কত মেসেজ দিয়েছি, কত মেসেজ আমি ওখানে দিয়েছি তোমার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু আমি তোমার সাথে যোগাযোগ করতে পারি নাই। আমি বললাম কেন, আমার সাথে তুমি কেন যোগাযোগ করবা। ও আমাকে বলে কেন করবো তুমি জানো না, আমার বিয়ে ঠিক হয়ে গেছে এটা তোমাকে বলার জন্য। আমি বললাম তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে এটা আমাকে বললে মানে যদি বলো তা তোমার লাভটা কী হবে। ও আমাকে বলে দেখো মামুন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমি বললাম বাহ তাই নাকি, বলে হ্যাঁ। আমি বললাম তাহলে এই যে বিয়ে হয়ে যাচ্ছে, ও বলে আমি না বাধ্য হয়ে বিয়ে বসতেছি। আমি বললাম তাহলে আমি যদি বলি এখন আমার কাছে চলে আসো তুমি চলে আসবা। আমার বলে হ্যাঁ অবশ্যই চলে আসবো, তুমি কোথায় আছো তুমি বলো আমি এখনই তোমার কাছে চলে আসবো। আমি বললাম সত্যি আসবা তো, ও বলে হ্যাঁ আসবো না কেন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ডাকে সাড়া দিব না। আমি বললাম দেখো কিন্তু পরে আবার কাইট দিবে না তো। ও বলে না কেন কাইট দিব, কালকে আমার বিয়ে, প্রয়োজনে আমি আজকে রাতেই চলে আসবো। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আমার একটা বন্ধুর নাম্বার তোমারই দিতেছি, তুমি আমার বন্ধুর সাথে যোগাযোগ করো, আমার ওই বন্ধু তোমার এনে গাড়িতে উঠাই দিব, এরপরে তুমি চলে আসবা। তো ও বলতেছে আচ্ছা ঠিক আছে, আমি তোমার বন্ধুর নাম্বার আমাকে দাও। পরে আমি যে বন্ধুর সাথে যোগাযোগ করতাম গ্রামের ওই বন্ধুর নাম্বারটা দিলাম, দেওয়ার পরে ও আমার বন্ধুর সাথে যোগাযোগ করতে, এবার আমি চিন্তা করতেছি এখানে কি করা যায়। তো সে জায়গার ভিতরে আমি যেই গার্মেন্টসে চাকরি করি, যে বস্তিতে থাকি, ওই বস্তিতে হেলাল ভাই বলে একজন লোক আছে। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লাতে এবং উনি হচ্ছে বিভিন্ন ধরনের মেয়েদেরকে গার্মেন্টসে চাকরি দেওয়ার নাম করে বা চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মেয়েদেরকে গ্রাম থেকে আনে এবং গ্রাম থেকে এনে বিভিন্ন বারে, বিভিন্ন পতিতালয়ে, বিভিন্ন জায়গায় মেয়েদেরকে বিক্রি করে এবং উনি এটাই করে, ওই বস্তিতে থাকে কিন্তু তার অনেক টাকা পয়সা, ঢাকা শহরে তার নিজের বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু উনি বস্তিতে থেকে এই কাজগুলো করে।
তা আমার মাথায় তখন হঠাৎ করে এটা আসলো যে আমি তো আরশিরে কোনোদিন আরশিরে আমি যখন ভালোবাসছি এটা ঠিক আছে, কিন্তু এখন তো আর আমি আরশিকে ভালোবাসি না। এবং আরশির কারণে আমার 2টা বোনের জীবন নষ্ট হয়ে গেল, আরশির কারণে আমার বাবার জীবন নষ্ট হলো, আরশির কারণে আমার পুরো পরিবারটা তছনছ হয়ে গেছে। আরশি চাইলে ওর বাবার বিপক্ষে দাঁড়িয়ে ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে আমাকে দিতে পারতো, কিন্তু আরশি সেদিন ওর বাবার পক্ষে গিয়ে আমাদেরকে ধ্বংস করেছে। ও বাবার বিপক্ষে গিয়ে আমাকে টাকা এনে দেয় নাই। আর ও এখন বিয়ে বাড়ি থেকে পালায় আসবে, তো আমি তো ওরে এনে কী করবো? আমি তো ওরা ভালোবাসি না, আর ওর তো চেহারা টেয়ার অতটা ভালো না। আমি তখন চিন্তা করলাম যে আমি ওর বাবার উপরে প্রতিশোধ নেওয়ার এটাই মুখ্যম একটা সময়। ও যখন বিয়ে বাড়ি থেকে চলে আসবে ওর বাবার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। যেরকমভাবে আমাদের পরিবারটাকে ধ্বংস করছে, এরকম করে ওর বাবাও আর হাটে বাজারে মুখ দেখাতে পারবে না। আর সেকেন্ডলি কথা হচ্ছে, আরশিকে আইনা আমি এখানে যা পারি তাতে ওরে আমি এখানে বিক্রি করে দিব। ওরে আমি বিক্রি করবো, যে টাকা পারি ওই টাকায় বিক্রি করব, এবং এরপর আমি টাকা নিয়ে ওর কাছ থেকে টাকা নিয়ে আমি তখন চলে যাব। মানে বিক্রি করব, বিক্রি করে আমি চলে যাব, এরকম একটা পরিকল্পনা করছিলাম। এবং সেই পরিকল্পনা আমি তখন হেলাল ভাইয়ের সাথে কথা বলেছি, হেলাল ভাই আমি তো একটা পাখি পাইছি, গ্রাম থেকে আনতেছি, নিবেন নাকি? পরে আমার বলে পাখি কেমন? আমি বললাম ভাই লম্বা টম্বা আছে কিন্তু শ্যাম বরণ। পরে বলে সমস্যা নাই, এমনি ভালো তো? আমি বললাম হ্যাঁ ভাই এমনি অনেকটাই ভালো, অনেকটা বলতে পুরোপুরিভাবে ভালো। পরে আমার বলে কত লাগবো, মানে কত নিবা? আমি বলছি ভাই আপনি কত দিবেন? উনি বলে 20,000। আমি বলি না ভাই 20,000 টাকা এরকম পাখি পাওয়া যাবে না। ওই আমি শ্যামলা বলছি যে আপনি মনে করছেন, তাইলে আমি ছবি দেখাই। পরে বলে দেন ছবি দেখায়, পরে ছবি দেখাই। উনি ওর ফিটনেস দেখে বলতেছে যে মেয়ে তো এমনি ভালো আছে, জিম করা বডি মনে হয়। আচ্ছা ঠিক আছে যাও, তোমার মেয়ে যেহেতু ভালো 30 দেবো। আমি বললাম না ভাই 30 না, যদি 50 দেন তাই আপনি দিতে পারি। উনি বলে আচ্ছা ঠিক আছে তাহলে 50 দিব, কেমনে দিবা? আমি বলি ভাই কেমনে দিব আমি আপনার বলি, আমি ওরে নিয়ে আপনার প্রাইভেট কার নিয়ে যাবেন, আমি ওরা আমার বাসার কোনো ঠিকানা দেবো না, কোনো অ্যাড্রেস দেবো না, আমি ওরা বাস স্ট্যান্ডে রিসিভ করবো, এবং রিসিভ করে আমি বলবো যে আমার বন্ধুর প্রাইভেট কার আছে, এই কথা বলে ওর প্রাইভেট কারে উঠাই দিব, এবং উঠাই দিয়া আমি নেমে যাব, আপনার প্রাইভেট কার টান দিয়ে চলে যাবেন আপনার পোলাপাইন উঠাইয়া। উনি বলে তাহলে ঠিক আছে, এটা তো আর ওই গাবতলী বাস স্ট্যান্ড হবে না, একটু দূরে নিয়ে আসো, দূরের একটা জায়গা। আমি বললাম আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। এই কথা বলার পরে তখনই আমার ওই হেলাল ভাইয়ের সাথে কথাবার্তা ফাইনাল হলে পরে হেলাল ভাই তখন তার গাড়িতে, মানে হেলাল ভাই আর আমি তখন ওই বাস স্ট্যান্ডে অপেক্ষা করতেছি। আর ওর কাছে তো মোবাইল ছিল না, আরশির কাছে মোবাইল ছিল না। আমার বন্ধু আমারে বলতেছে বন্ধু এই গাড়িতে উঠছে এবং বাস নাম্বার বলে দেয়, বাস নাম্বার এটা, এই গাড়িতে উঠছে আমারে বলে দেয়। আমি তো আচ্ছা ঠিক আছে। পরে বন্ধুর সাথে কথাবার্তা বললাম, বলে আমি ওই বাসের অপেক্ষায় আছি। ওই বাস আসছে এবং সিট নাম্বারও বলে দিচ্ছে কোন সিটে উঠছে। আমি ওই সিট থেকে করে রিসিভ করছি। ও আমার বাসের মধ্যে ধরে মানে জড়াই ধরে চিৎকার করে কান্না করতেছে। আমার তখন কিন্তু সকাল হয়ে গেছে, বরিশাল থেকে আস্তে আস্তে সকাল হয়ে গেছে। পরে আমি বললাম দেখো তুমি এখানে কান্নাকাটি করো না, এখানে কান্নাকাটি করলে লোকে খারাপ বলবে, নামো। পরে বাস থেকে নামছি, নামার পর আমি বললাম কিছু খাইবা? বলে না খাবো না, আমাকে বাসায় নিয়ে যাও। আমার মাথাটা ঘুরে যেতেছে, খুব টেনশন লাগতেছে। আমি আজকে আমার বিয়ে, আমার আব্বার মান সম্মান সব কিছু শেষ। আমি মনে মনে বলতেছি হারামি তুই তোর বাপের মান সম্মানের কথা চিন্তা করিস, অথচ তুই যে আমাকে রাস্তার ফকির বানিয়ে দিলি, আমার পুরো পরিবারটাকে তুই ধ্বংস করে দিলি, এটার চিন্তা তুই আর করিস না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে, তুমি চলো। এই বলে ওখান থেকে একটা রিক্সা নিলাম। ও আমাকে বলো তোমার বাসায় যাবো রিক্সা দিয়া? আমি বললাম যে না, আমি আরেকটা বন্ধুর গাড়ি আছে, তো বন্ধুর গাড়ি দিয়ে বাসায় যাব। ও বলে তুমি আমার জন্য গাড়ি নিয়ে আসছো? আমি বললাম হ্যাঁ গাড়ি নিয়ে আসছি। এই কথা বলার পরে দেন আমার বন্ধু তখন একটা গাড়ি আছে, আমার বন্ধুর গাড়িটা, মানে গাড়ি বলতে হেলাল ভাইয়ের গাড়ি, হেলাল ভাই তখন ড্রাইভিং সিটে। আমরা আসার সময় আরও পোলাপাইন 3-4 জন নিয়ে আসছিলাম। পরে আমি ওরে প্রাইভেট কার ছিল, প্রাইভেট কারে বসালাম, জায়গাটা একটু নীরব ছিল মোটামুটি। ওইখানে রিক্সা দাঁড়াও করাইলাম, রিক্সা ভাড়া দিয়ে দিলাম, দিয়ে বললাম আরশি তুমি প্রাইভেট কারে উঠে বসো, আমি আসতেছি। তখন হেলাল ভাই ড্রাইভিং সিটে ছিল। ও গিয়েই মানে দরজাটা আমি খুলে দিয়েছি, ও ভিতরে বসছে। বসার পরে পোলাপাইনগুলো ওইদিকে জোপের দিকে একটু বসেছিল। এরপরে সবাই উঠে এসে দাম করে গাড়ির মধ্যে উঠে দরজা টান মানে লাগাই দিছে। ও জাস্ট ভিতরে একটা চিৎকার দিছে, এবং এই চিৎকারের শব্দ কিন্তু বাইরে আর কেউ শুনতে পাই না, কারণ জায়গাটা একটু নীরব থাকার কারণে। চিৎকার দেওয়াতেই দরজা লাগাই দিল, এবং দরজা লাগাই দিল, তখন গাড়িটা টান দিয়ে চলে গেল। রিক্সা ড্রাইভারটা আমার বলতেছে ভাইটা কী হলো, ভাইটা কী হলো? ভাই মিয়া আপনি কথা বলেন, আপনার ভাড়া নিয়ে আপনি চলে যান। পরে ভাড়া দিয়ে দিলাম, রিক্সা ড্রাইভার চলে গেছে। আমি আরেকটা রিক্সা নিয়ে তখন আমি বাসার দিকে যাচ্ছি। তো বাসার দিকে যেতে আমি তখন হেলাল ভাই আমার ফোন দিতে আসে, ফোন দিয়ে বলতেছে মানে হেলাল ভাই ফোনটা রিসিভ করছে, প্রচুর চিৎকার করতেছে। চিৎকার করতেছে দেখে হেলাল ভাই আমার বলে ভাই ও তো বিশ্বাস করে না, আপনি যদি বিক্রি করে দিয়েছেন নেন, আপনি একটু বলেন। পরে আমি ওরে খুব খারাপ ভাষায় বলতেছি, মানে যেভাবে নোংরা ভাষায় বলতেছি
যে তুই আমার জীবন নষ্ট করছস, তুই কি মনে করস আমার জীবন নষ্ট করার পরে আমি তোরে নিয়ে সংসার করবো, আমি তোরে নিয়ে থাকবো? তুই আমার বাপ মায়ের রাস্তার ফকির বানাইছিস, আমাদের পরিবারে তুই অবশিষ্ট কোনো কিছুই রাখিস না। তুই ভাবলি কেমন করে যে আমি তোর মতো একটা মেয়ের নিয়ে আমি ভবিষ্যতে সংসার করব? আমি ইচ্ছে করে জেনে শুনে বুঝে 50,000 টাকায় আমি তোরে বিক্রি করে দিছি। এবং ও জানে কি বলতে চাইছিল। পরে হেলাল ভাই আমার বলে, ভাই রাইখা দিই। আমি বললাম ভাই রেখে দেন। হেলাল ভাই রেখে দিল। রাতের বেলায় গিয়া প্রচুর ড্রিঙ্কস করছে, মানে এরকম ড্রিঙ্কস আমি আর কখনোই করি নাই। হার্ড ড্রিঙ্কস খাইছি, খায়া ঘুমাইছিলাম। এরপরে বন্ধুরে ফোন দিলাম, কিরে বন্ধু কী অবস্থা? বলে ভাই অবস্থা খুব খারাপ, মানে কিভাবে বলবো তোরে? আমি বললাম না তুই বল না। বলে তোরে তো আমি সারাদিনে ফোন দিছি, তোর নাম্বারটা তো বন্ধ ছিল। আমি বললাম হ্যাঁ নাম্বার তো বন্ধ ছিল, কিন্তু কী হয়েছে? বলে আরশির বাবা তো বিষ খাইছে। আমি বললাম মানে আরশির বাবা বিষ খাইছে মানে? বলে হ্যাঁ, দুপুরবেলা যখন গ্রামের সব মানুষ আসছে, ছেলের পরিবারে ছেলে আসছে বর্ষে, যে আসার পরে মেয়েরে না পায় ওর বাবারে গালাগালি করছে, তখন তো ওর বাবা বিষ খাইছে। আমি বললাম তো বিষ খাইছে এখন কোথায়? বলো হসপিটালে। আমি বলছি কী হয়েছে হসপিটালে? বলো হসপিটালে মারা গেছে। আমি বললাম মানে মারা গেছে? বলো হ মারা গেছে। মানে আমার তখন খুব খারাপ লাগছে যে আমি এরকম প্রতিশোধ চাই না। আমি ভাবছিলাম যে হয়তো ও চলে আসছে, ওর মানে অন্য কিছু একটা হবে, কিন্তু এভাবে যদি মারা যাবে বা আত্মহত্যা করে ফেলবে এটা না আমি বুঝতে পারিনি। পরে আমি আমার বন্ধুরে বললাম আমার কথা কি কিছু উঠছে? বলে না তোর কথা কিছুই উঠে নাই, এবং তোর কথা কেউ জানেও না। আমি ওর কাছ থেকে মোবাইল টোবাইল সব কিছু রেখে আমি মোবাইলগুলো ওর পানিতে ফেলে দিছি। তো খবরদার যাতে কেউ না জানে যে তুই আর আমি এই কামটা করছি। আমি তখন আমার বন্ধুরে বললাম যে আরে ধুর বেটা, এটা কে জানবে? এটা জানার কোনো সুযোগ নেই, আমরা কাউকে জানাবো না, কেউ এটা জানবে না, তুই এটা নিয়ে টেনশন করিস না, এখন থেকে সব কিছু ঠিক আছে কিনা। বলে ওরে কী করছস? আমি বলছি ওরে আমি যেখানে রাখছি, তুই চিন্তা করিস না। বলে ওরে কিন্তু এখন ওর বাবা যে মারা গেছে এটা কিন্তু ওরে বলিস না, এবং এটা বললে কিন্তু সমস্যা হয়ে যাবে। আমি বললাম না না না, এটা আমি বলবো না। বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন রেখে দিই, তুই আমার সাথে একটু কম কম কথা বলিস, কারণ কোনো বিপদে পড়ে যায় তার তো ঠিক নাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই বলে আমি তখন ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দেওয়ার পরে আমি তো টেনশন করতেছি যে বেটা যে মারা গেল কী হয়। পরে ভাবলাম আমি যদি বেশি দিন বাইরে থাকি হয়তো অনেকে সন্দেহ করবে, আমি কয়টা দিনের জন্য গ্রাম থেকে ঘুরে আসি। মানে আরশিকে নিয়ে আসার সপ্তাহখানিক পরে, ওর বাবা মারা যাওয়ার প্রায় 7-10 দিন পরে আমি তখন গ্রামের উদ্দেশ্যে যাচ্ছি। কারণ যদি আমি বাইরে থাকি আমার নামটা আবার উঠে যায় কিনা যে আমি ওর নিয়ে পালাইছি বা এরকম কিছু, এই জন্য আমি তখন বাড়িতে যাই। এবং বাড়িতে যাওয়ার পরে সবার সাথে চলাফেরা করি। ওর বাবা মারা গেছে, ওর বাবার কবর জিয়ারত করি, কবরের কাছে যাই, এবং সবাই বলে যে মেয়েটার কারণে মেয়েটার বাবাটা মারা গেল, এই মানে সবাই এটা মানে আর দুঃখ করতেছে। আমিও তখন ভাবতেছিলাম যে মারা গেছে, আমি সবার সাথে কথাবার্তা বলতেছি। এরকম করতে করতে আমি এরকম করে যেদিন গেলাম ওই দিনটা গেল। এর পরের দিনে বিকেলবেলা আপনার প্রায় আসরের নামাজের পরে আমাদের গ্রামের এক মেয়ে, নাম হচ্ছে স্বর্ণা। এই স্বর্ণা মেয়েটা আইসা আমার ডাকতেছে যে মামুন ভাই বাড়িতে আছেন, একটু বাইরন। আসরের নামাজের পরে স্বর্ণা যখন আমার ডাকতেছে আমি তখন বেরোলাম। বেরোয়ার পর আমার বলে ভাইয়া আপনার সাথে একটু কথা আছে, একটু সাইডে আসেন। এই বলেও তখন আমার একটু কোণার মধ্যে নিয়ে যায়, ঘরের মধ্যে, মানে আমাদের ওই মানে বাড়ির কর্নার নিয়ে যায়। নিয়ে আমার বলতেছে যে ভাইয়া, মানে স্বর্ণা বলতেছে যে মামুন ভাইয়া আরশি কোথায়? আমি বললাম আরশি কোথায় আমি জানবো কেমন করে? বলে আপনি জানবে কেমন করে? মানে আরশি তো আপনার কাছেই গেছে। আমি বললাম আরে না, কী বলো তুমি? আরশি আমার কাছে গেছে? আরশি আমার কাছে যাবে কেন? আমার বলতেছে আরে আপনি বলে কী বলেন, আরশি আপনার কাছে গেছে। আমি আরশির ঘর থেকে বের করে আপনার বন্ধু অমুকের কাছে তুলে দিছি, অমুকে নিয়ে গেছে। আমি বললাম মানে ও দেখলাম যে সবই জানে। আমি বললাম তুমি কি বলো? আরশি আমার কাছে আসছে, তুমি? বলে হ্যাঁ, আমি তো ওরে পালায় যাওয়ার সুযোগ করে দিছে, আমি নিজের হাতে আপনার বন্ধুর কাছে ওরে দিয়ে আসছি। পরে আমি বললাম আচ্ছা 1 মিনিট তুমি একটু থাকো তো, আমি আসি। একথা বলে সাইডে আমি তোমার বন্ধুরে ফোন দিলাম, কিরে এরকম মানে স্বর্ণা কি জানে? বলো স্বর্ণাই তো আমার কাছে আইনে দিছে। তাই আমি বললাম তুই স্বর্ণা যে জানি এটা আমাকে আগে বলবি না? বলে ভয় পাওয়ার কিছু নেই, স্বর্ণা কারো কাছে বলবে না, আরশি ভালো থাকলেই হয়, স্বর্ণা কাউরে বলবে না। আমি তখন ফোনটা কেটে আমি এখানে আসছি। আসার পরে আমি বললাম স্বর্ণা তুমি এখন যা, আমি তোর সাথে পরে কথা বলবো। বলে আরে পরে কথা বলবেন মানে? আমার তো স্বর্ণার মানে আরশির জন্য টেনশন হইতেছে। আরশি কোথায় আছে? আপনি যে বাড়িতে চলে আসছেন ওরে আনেন না, ওরে কোথায় রেখে আসছেন? পরে আমি বললাম স্বর্ণা আরশি তোমাকে মানে বলে গেছে? বলে হ্যাঁ, আরে বলে গেছে মানে আমাকেই তো বলে গেছে। আর আপনি আরশির কোথায় রেখে আসছেন? আরশির কাছে যে গয়নাগাটিগুলো ছিল এগুলোর কী অবস্থা? আমি বললাম গয়নাগাটি? কিসের গয়নাগাটি? বলে আরে কিসের গয়নাগাটি মানে? আরশি তো ওর বিয়ের সব গয়নাগাটি নিয়ে চলে গেছে, প্রায় 10 লাখ টাকার উপরে গয়নাগাটিও নিয়ে গেছে। আমি বললাম মানে এইটা কী বলো? বলে হ্যাঁ, ও তো অনেক গয়নাগাটি নিয়ে গেছে, ওর সাথে অনেক গয়নাগাটি ছিল, তো এগুলো নিয়ে তো গেছে, আপনার সাথে সংসার করবে, আপনার সাথে থাকবে, আপনার কোনো ইনকাম নেই, আপনার কোনো পুঁজি নেই, এগুলো তো জানে দেখে তো এত টাকা পয়সা নিয়ে গেছে। আমি বললাম আরে তুমি বলো কি, ও 10 লাখ টাকার উপরে গয়না নিয়ে গেছে? বলে হ্যাঁ, ওর বিয়ের গয়না সব নিয়ে গেছে। ওর বাবা ফাঁসি দিল কেন? এই যে বিয়ের গয়নাগাটি সব কিছু নিয়ে পালাইছে, আপনি বুঝেন না?
আমি বললাম, না ওরে তো আমি ঢাকায় একটা বাসায় রাখছি। আচ্ছা ঠিক আছে স্বর্ণা, আমি তোমার সাথে পরে কথা বলবো, আমি যাই, আমি ওর কাছে যাই। এরপর আমি ওই বাড়িতে বসে তখন স্বর্ণারে বিদায় করে আমি তখন ওরে ফোন দিছি, মানে ফোন দিছি বলতে হেলাল বাইরে ফোন দিয়ে বললাম, হেলাল ভাই আরশি কোথায়? বলে, ভাই তোমার মাল তো বিক্রি করে দিছে অন্যের কাছে। মানে বলে, ওর কাছে কিছু পাইছেন? বলে, না ওর কাছে তো আমরা কিছু পাইও না, আর আমরা চেকও করি না, আমরা ওইখান থেকে না আর জায়গায় সেল করে দিছি। আমি বললাম, ভাই আপনি কি আমার সাথে দেখা করতে পারবেন? বলে, তুমি কি? আমি বললাম, বরিশালে। উনি বললাম, আমি তো ঢাকায়, তো আসো। পরে আমি সাথে সাথে ঢাকাতে রওনা দিলাম, ওই রাতের বেলায় রওনা দিছি, মানে স্বর্ণারে বিদায় করে বিকেলবেলায় রওনা দিয়ে দিছি। আমার আম্মা বলে, এতদিন পরে আসছিস, কয়েকদিন থাইকা যায়। আমি বললাম যে না, এখন থাকবো না, আমি একটু টেনশনে আছি, পরে। এবার আমি তখন ওইখান থেকে ইমিডিয়েটলি রওনা দিয়ে চলে যাই আপনার ঢাকাতে, এবং ঢাকাতে যাওয়ার পরে আমি হেলাল ভাই শরণাপন্ন হই। হেলাল ভাইয়ের কাছে গিয়ে বললাম, হেলাল ভাই আরশি কোথায়? বলে, ভাই আমি তোরে বিক্রি করেছি। কোথায় বিক্রি করছেন? বলো, অন্য দালালের কাছে। আমি বললাম, ওনারা ফোন দেন। পরে ওই দালালের ফোন দিচ্ছে, ওই দালাল বলতেছে আরেকজনের কাছে বিক্রি করে দিছে। ওই দালাল কার কাছে বিক্রি করছে এটা সে আবার বলে না, ওইটা গোপনে। আমি বলতেছি, ভাই একটা সত্যি কথা বলেন, ওর কাছে কি আপনারা কিছু পাইছেন? বলে, না রে ভাই, ওর কাছে কোনো কিছু পাই নাই। আমি বললাম, ভাই ওর কাছে নাকি মানে গয়নাকাটি ছিল প্রায় 10 লাখ টাকার উপরে। বলো, আরে কী বলো? আমি বললাম, হ্যাঁ ছিল তো। পরে হেলাল ভাইও চেষ্টা করে যোগাযোগ করার জন্য, আমিও চেষ্টা করি, কিন্তু এরপরে ওরে কোন জায়গায় সেল করে দেয় এর কোনো ঠিকানা আর আমি খুঁজে পাই না। এবার এদিক দিয়ে চলতে চলতে আমি যেহেতু গ্রামে গেছি, আমার ফোন নাম্বারটা তো অনেকের কাছে দিয়েছি, এরই মাঝে আমাকে গ্রাম থেকে আরশি ফোন দিতে আসে, আমাকে ফোন মানে আপনার ওই যে গ্রাম থেকে ওর বান্ধবী স্বর্ণা ফোন দিতে আসে। ফোন দিয়ে আমার বলতেছে, কী ব্যাপার মামুন ভাই, আমি একটু আরশির সাথে কথা বলবো, আপনি আরশির সাথে আমার একটু কথা বলাই দেন। আরশি কোথায় চলে গেল? ওর কোনো যোগাযোগ পাইনি, একটু কথাবার্তা পাই না। আমি তখন ওই মেয়ের ধমক দিই, এই তুমি এত বকবক করো কেন? ও তো আমার কাছে আসছে, আমার কাছে ভালো আছে। পরে আমার বলতেছে, আমি তো জানি আপনার কাছে ভালো আছে, ও তো ভালো থাকার জন্যই গেছে। ওর বাবা আমার সব কিছুকে ছাইরা বিয়ের গয়নাগাটি নিয়ে ও কান্না করে আমার কাছে সব কথা বলতো। জানেন, আপনি যখন চলে গেছিলেন, আপনি যখন ওর সাথে যোগাযোগটা বন্ধ করে দিয়েছিলেন, ওনা চিৎকার করে আমার কাছে বলতো, যদি একটাবার মামুন আমার সাথে যোগাযোগ করতো, আমি না অন্য কোথাও বিয়ে বসতাম না। আমি তো মামুনের উপরে রাগ করে ওর সাথে অভিমান করেছিলাম। আমি তো আসলে ওর উপরে অভিমান করেছিলাম যে ও কেন সৌদিতে গিয়া মারামারি করলো। আমি তোকে অনেক ভালোবাসি, ওর আপনাকে অনেক ভালোবাসি, ওরা কখনো কষ্ট দিয়েন না। এবং এই মেয়ে এমন কিছু কথাবার্তা বলে যেগুলো শোনার পরে মানে আমার মনে রজন্তে আমার চোখে তখন জল চলে আসে, আমি কান্না করতে শুরু করি। আমি কান্না করতে করতে বলতেছি, দেখো বোন, তুমি এখন ফোনটা রাখো, আমি তোমার সাথে পরে কথা বলবো। ফোনটা রেখে আমি রাতের বেলায় দুটো চোখের পাতাকে এক করতে পারি না। আমার ভিতরে থেকে বিবেক তখন জাগ্রত হয়, আমার বিবেক তখন আমাকে তাড়া করে বেড়ায় সারাটা রাত। এটা তুই কী করলি? কেন সহজ সরল এরকম একটা মেয়েকে তুই গ্রাম থেকে নিয়ে বিক্রি করে দিলে মাত্র 50,000 টাকার জন্য? যে মেয়েটা তোকে এত ভালোবাসতো, আমার বিবেকের কাছে তখন আমি ধরা পড়ে যাই। আর এদিক দিয়ে স্বর্ণা আমাকে বারবার ধরে, ওই কই গেছে, ওর সন্ধান দেন। আমি সন্ধান দিতে পারি না। একটা সময় স্বর্ণা তখন করে কি, গ্রামের লোকজনদেরকে জানিয়ে দেয় যে স্বর্ণা হেল্প করে আমার বন্ধুর হাতে ওকে তুলে দিছে। মুহূর্তের মধ্যে আমার বন্ধুকে গ্রামবাসীরা ধরার পর আমার বন্ধু তখন আমার নাম বলে দেয় যে আমি তো ঢাকায় মামুনের কাছে পাঠাইছি, আমার সাথে গ্রামবাসী যোগাযোগ করতেছে। আমি সবার সাথে যোগাযোগটা বন্ধ করে দিই। এবং এরই মাঝে মানে গ্রামে এরকম একটা অবস্থা হয় যে আমাদের গ্রাম থেকে আমাদের বাড়িটাকে উচ্ছেদ করে দেওয়া হয় গ্রামবাসীর সবাই মিলে, যে তোমার ছেলে এরকম একটা জঘন্য কাজ করছে, এরপরে তোমরা আর এই গ্রামে থাকতে পারো না। আমার 2টা বোন, আমার ছোট ভাই, আমার মা বাবার দাদা দাদি সবাইকে গ্রাম থেকে বের করে দেয়। এবং সবাইকে বের করে দেওয়া, আমার মা তখন আমার বোনদেরকে নিয়ে, আমার বাবা মা সবাইকে নিয়ে আমার মা তখন চলে যায় আমার নানু বাড়িতে। আমাদের বাড়ির যে জায়গাটা আছে ওরা ওই জায়গাটা দখল করে ফেলে গ্রামবাসী, যে এখানে প্রয়োজন আমরা মসজিদ বানাবো, এখানে আমরা খালি রাখবো, এখানে তোমরা থাকতে পারবে না, আমাদেরকে ওই গ্রাম থেকে বের করে। এবং আমার যে বন্ধু সাহায্য করে আমার কাছে পাঠাইছিল, ওর নামে মামলা দেয়, ওরে জেলে পাঠিয়ে দেয়। ও আজ অবধি পর্যন্ত জেলে আছে। গ্রামবাসীর সবাই একসাথ হয়ে ঢাকা শহরে আমাকে হুন্নু হয়ে খুঁজে বেড়াতে শুরু করে। আমি ঢাকা শহর থেকে পালিয়ে অন্য একটা জেলা শহরে চলে যাই, এবং সেখান থেকে আমি হেলাল ভাইয়ের সাথে শুধু যোগাযোগ করতে থাকি। হেলাল ভাই, আমি একটাবার শুধু আরশির সাথে যোগাযোগ করতে চাই, কোথায় আছে? টানা 3 বছর পরে আমি আরশির সাথে যোগাযোগ করতে সক্ষম হই। 3 বছর পরে যে কোনো মাধ্যমে হেলাল ভাই আরশির সাথে আমাকে ফোনে কথা বলাই দেয়। আমি ফোনে কথা বলার সময় চিৎকার করে কান্না করি, আরশি, ও আরশি, আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে। আচ্ছা তুমি যে গয়নাঘাটিগুলো এনেছিলা, ওই গয়নাঘাটিগুলো কই? ও আমার বলে, ওই গয়নাঘাটিগুলো তো তুমি যে গাড়িতে আমাকে উঠাই দিছো, ওই গাড়ির লোকটাই নিয়ে গেছে। আমি বললাম, মানি ওই গাড়ির লোকটা নিয়ে গেছে মানে কে নিয়ে গেছে? বলে, তোমার যে লোকটা গাড়ি চালাইছে ওই লোকটাই। আমি হেলাল বাইরে ফোন দিয়ে বললাম, ভাই আপনি আমার সাথে এরকম বেইমানি করলেন, আপনি গাড়ির মধ্যে মাল ছিল, গাড়ি থেকে আপনিও ওর কাছ থেকে গয়নাঘাটিগুলো নিয়ে গেলেন, আর আপনি আমারে বলেন আপনি গয়না নেন নাই। হেলাল ভাই তখন বলে, আমি গয়নাঘাটি নেই। আর যদি তুই আমার সাথে এই বিষয় নিয়ে বেশি কথা বলিস, তাহলে তুই এই দুনিয়াতে বাঁচতে পারবি না। তুই তো জানিস আমি আন্ডারওয়ার্ল্ডের ডন, এমন কিছু করে বসবো যে তুই পৃথিবীতে আর বাঁচতে পারবি না।
হেলাল ভাইও তখন আমাকে ব্লক করে দেয়, আমার সাথে কন্ট্যাক্ট করা অফ করে দেয়। এবার আমি গোপনে 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 খুঁজতে থাকি যে কীভাবে আরশির সাথে যোগাযোগ করা যায়। এরকম করে কষ্ট করে খোঁজাখুঁজি করতে করতে একটা পর্যায়ে আমি পুনরায় আবারও আরশির সাথে যোগাযোগ করতে পারি। ওর ফোন নাম্বারটা ম্যানেজ করি যেভাবেই হোক, আরেকজন দালালের মাধ্যমে, এগুলো বলা যাবে না এখানে, তো জাস্ট সংক্ষেপ করে বলি, আরেকজন দালালের মাধ্যমে আমি ওর ফোন নাম্বারটা ম্যানেজ করি। আমার নামেও কিন্তু এখনও মামলাধীন অবস্থায়, আমি এখনও আছি, আমার নামে কিন্তু মামলা চলতেছে। পরে ওর সাথে যোগাযোগ করে আমি ওর কাছে কান্নাকাটি করে বলি, আরশি আমার ভুল হয়ে গেছে, ফোন করে যে তুমি চলে আসো, আর তোমার বাবা মারা গেছে। ও আমাকে বলে, তখন চিৎকার করে কাঁদে, ওর বাবা মারা গেছে শুই না। আমি বলি যে চলে আসো, দেখো স্বর্ণা তোমার নাম্বারটা চাচ্ছে, তুমি স্বর্ণার নাম্বারটা একটু নিয়ে যাও, স্বর্ণার সাথে একটু কথা বলো, পরে দাও স্বর্ণার নাম্বার দাও। পরে আমি স্বর্ণার নাম্বারটা ওরে দিই, ও স্বর্ণার সাথে কথা বলে এবং ও স্বর্ণাকে সব কিছু বলে দেয়। স্বর্ণা আমাকে ফোন দিয়ে প্রচুর পরিমাণে গালাগালি করে। আমি ওর সাথে কথা বলি এবং একদিন আমি একটা খবর পাই যে ও একটা হোটেলে আছে, ওই হোটেলের সন্ধান আমি পাই, অনেক ভিআইপি একটা হোটেল। ওই হোটেলে তখন আমি ওরে ধরার জন্য যাই, বা ওকে ওই হোটেলে আমি করতে যাই। হোটেলের কর্তৃপক্ষ লোকজন আমাকে ধরে এমন মারে ভাই, আমি 15 দিন পর্যন্ত হসপিটালে ভর্তি থাকি, আমার হাড়গোড় পর্যন্ত ভেঙে ফেলে। এখন আমি সেই মায়ের পরে সোজা হয়ে হাঁটতে পারি না। আমাকে ফোন দিয়ে চিৎকার করে কেঁদে কেঁদে বলছে, আরশি আমি তোমাকে ধরার জন্য বা তোমাকে ভালোর পথে আনার জন্য আমি ওই হোটেলে গেছিলাম, কিন্তু হোটেলে যাওয়ার পরে হোটেলের কর্তৃপক্ষ লোকেরা আমাকে প্রচুর মারছে। দেখো আমি হসপিটালে ভর্তি আছি, আমি তোমার কাছে অনুরোধ করি তুমি এই পথ থেকে ফিরে আসো, আমি তোমাকে বিয়ে করবো, আমি তোমার সাথে সংসার করব। আমাকে একটা কথাই বলে যে বিয়ের জন্য আমি আমার বাবাকে কবরে শোয়াই দিছি, সেই বিয়ে আমি আর চাই না। যাকে জীবন দিয়ে ভালোবেসেছি সে মানুষটা 50,000 টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছে, সেই মানুষটার সাথে আমি থাকতে চাই না। আমার মতো মেয়ের একটাই ঠিকানা, সেটা হচ্ছে পতিতালয়। এই পতিতালয় থেকে আমি আমার জীবন শেষ করতে চাই। আমি যে অপরাধ করেছি সে অপরাধের শাস্তি আমি প্রতিটা রাতে পুরুষের আঘাতে আমি সে অপরাধের শাস্তি পেয়ে যেতে চাই। ওর সাথে মাঝে মাঝে যখন 2-3 জন মানুষ শারীরিক সম্পর্ক করে, তখন আমাকে মাঝে মাঝে অডিও কল দিয়ে চিৎকারের শব্দ শোনায়। আমার তখন কলিজা ফেটে যায়। আমার কাছে মনে হয় সারা পৃথিবী একদিকে, আরশি একদিকে, আমি যে কোনো কিছুর বিনিময় আরশিকে ফিরে পেতে চাই। আমি আপনাকে সেদিন গল্পটা লিখে তার 2 দিন আগে ওর সাথে আমার কথা হয়েছে। আমি ওর কাছে কান্নাকাটি করছি যে তোমার কাছে অনুরোধ করে তুমি চলে আসো, আমি ঢাকা শহরে রিক্সা চালাবো, আমি মেতরে কাজ করবো, রাস্তা পরিষ্কার করে আমি তোমাকে নিয়ে খাবো, তুমি চলে আসো। কিন্তু ভাই আমার ডাকে আমার ভালোবাসার মানুষটা আমার কাছে আসে নাই। শেষ পর্যন্ত আমি স্বর্ণার বিয়ে হয়ে যায়। স্বর্ণার সাথে কিছুদিন আগে 2-1 দিন আগে কথা বলার পরে স্বর্ণা আমাকে বলে যে আরশি একটা মানুষের গল্প শোনে, সেটা হচ্ছে আপন বলে একটা ছেলে আছে, উনি মানুষের রিয়েল স্টোরি বলে, এই গল্পগুলো আরশি শোনে, তো দেখেন ওই ছেলেটাকে দিয়ে আরশির সাথে কোনো যোগাযোগ করায় কিছু বলতে পারেন কি না। আরশি কিন্তু ওনার গল্প অনেক শোনে। এবং এটা বলার পরে তখন আমাকে তখন আমি আপনার সাথে যোগাযোগ করি বা আপনাকে আমি আমার কথাগুলো বলি এবং আরশির ফোন নাম্বার আমি আপনাকে দিই। আপনি যেভাবেই পারেন মেহেরবানি করে আরশিকে আমার জীবনে এনে দেন। আসলে আমি আরশিকে ছাড়া বাঁচব না। যা অপরাধ করেছি, যা অন্যায় করেছি, আপনি আরশিকে আমার জীবনে এনে দেন। আমি আরশিকে নিয়ে বাকি সময়টা বাঁচতে চাই। আরশি আপনার গল্প সবসময় শোনে এবং আমার বৃদ্ধিরও বিশ্বাস, আপনি বললে আরশি আমার জীবনে ফিরে আসবে। প্লিজ আপন ভাই আমার জন্য এই কাজটা করেন, আপনার কাছে বিনীত অনুরোধ। ঢাকা থেকে মামুন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত বরিশালের ভাই মামুনের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শোনার জন্য। বন্ধুগণ, উনি আমাকে যে নাম্বারটা দিয়েছিল, উনি আমাকে আরশির নাম্বার দিয়েছে এবং ওই নাম্বারে কন্ট্যাক্টও করেছিলাম। আমি কল দিয়েছিলাম, তো কল দেওয়ার পরে উনি কলটা রিসিভ করার পরে আমি শুধু বললাম যে আরশি আমি ইউটিউবার আর যে আপন বলতেছি। এটা বলার পরে বলে ভাইয়া ভালো আছেন? আমি বললাম জি ভালো আছি। এবং আমি যখন মামুনের প্রসঙ্গে কথা বলতে গেলাম, ও আমাকে বলে আমি সব কিছুই জানি, মামুন আপনার সাথে যোগাযোগ করেছে স্বর্ণার মাধ্যমে, আমি প্লিজ এ বিষয়ে কথা বলতে চাই না। এটা বলে তখন ফোনটা কেটে দেয়। এরপর আমি যখন তাকে কল দিই, এই গল্পটা রেকর্ড করা কিছুক্ষণ আগে কল দিয়েছিলাম, কিন্তু তার নাম্বারটা টোটালি বন্ধ এবং সেই নাম্বারটা ওই ফোনটাই অফ করে দিয়েছে। তো মামুন ভাইকে আমি যেটা বললাম যে আমি তো ওর সাথে কন্ট্রাক্ট করেছি, বাট কোনো কাজ হয়নি। ও এমনি এটা খুব আঘাত পেয়েছে। বলে না যে অল্প কষ্টে কাতর আর বেশি কষ্টে পাথর। অল্প কষ্ট পেয়ে মেয়েটা অনেক কাকুতি মিনতি করেছে, কিন্তু বেশি কষ্ট পাওয়ার পরে মেয়েটা পাথর হয়ে গেছে। আমি গল্পটা শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমাদের এই পৃথিবীতে একটা বিষয় হয় কি জানেন, সেটা হচ্ছে আমরা হারিয়ে ফেলার পরে অনেক আফসোস করি, দাঁত থাকতে দাঁতের মূল্যায়ন করি না। কেন যে করি না আমরা এটা নিজেরাও বুঝি না।
যে মানুষটা আমার কাছে আছে তখন আমি তার কোনো মূল্যায়ন বুঝি না, তাকে অবহেলা, অনজ্ঞা, মানে যা করা দরকার তাই করি। কিন্তু মানুষটা যখন আমাদের জীবন থেকে চলে যায়, এই মানুষটাকে পাওয়ার জন্যই না আমরা পাগল হয়ে যাই। দেখেন, এই পৃথিবীতে এরকম মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল যে আকাশের চাঁদকে ভালোবাসে না। কেন চাঁদকে ভালোবাসে জানেন সবাই? কারণ চাঁদকে কখনো ধরতে পারবে না, ছুঁতে পারবে না, এজন্য চাঁদকে আমরা সবাই ভালোবাসি। ঠিক তেমনি আমরা যে জিনিসটাকে পেয়ে যেটাকে মূল্যায়ন করি, আর যেটাকে পাবো না সেটার প্রতি আমাদের আকাঙ্ক্ষা সবসময় থেকে যায়। মামুন তার জীবনে এত অপরাধ করেছে যে অপরাধের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। এর মাঝে গল্পের মাঝে অনেক কিছু স্কিপ করেছে যেগুলো বলার মতো ছিল না, এরকম অপরাধও করেছে এবং সে তার শাস্তি সারাটা জীবন পেয়ে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য হচ্ছে এইটা, আপনি পৃথিবীর আদালত থেকে পৃথিবীর আদালত থেকে রক্ষা পেলেও বিবেকের আদালত থেকে আপনি রক্ষা পাবেন না। আর এই বিবেকের আদালত আপনাকে প্রতিটা নিয়তই তাড়া করে বেড়াবে, হোক সেটা আজ, হোক সেটা কাল। আর বিবেকের যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর সেটা শুধু আমাদের আজকের গল্পের মামুন ভাই জানে। যারা মামুন ভাইয়ের মতো পাপে পাপিষ্ট হয়ে পাপের পথে আজও হেঁটে বেড়াচ্ছেন, মামুনের গল্প শুনে সত্যের পথে ফিরে আসেন, এই শুভকামনা আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।